বিয়ের দিন বরে না আসায় যখন আমি প্রায় লগ্নভ্রষ্টা, তখন আমার পুরো পরিবারের চোখে মুখে কালো রাত্রির ঘোর অমাবস্যা। মা লজ্জায় অপমানে মূর্ছা গেলেন বলে। বাবা দাঁতে দাঁত চেপে সহ্য করছেন সব। আমার দাদা মুখে হাত দিয়ে রাগ আর লজ্জা মিশ্রিত মুখশ্রী নিয়ে বসে আছেন বারান্দার এক কোণে। হঠাৎ বাড়ির সকল মানুষ ও উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে দাদার বন্ধু ধ্রুব বাবার কাছে প্রস্তাব রাখেন আমাকে বিয়ে করার। এই মুহূর্তে বাবা যেন হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হলেন। গম্ভীর চাপা রাগ মিশে থাকা মুখশ্রীতে অকৃত্রিম হাসি ফুটে উঠল অনাকাঙ্ক্ষিত প্রস্তাবটা পেয়ে। আমাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করা হলো না। মেয়ে লগ্নভ্রষ্টা হওয়া থেকে বেঁচে যাচ্ছে, এর চেয়ে বড় আর কি হতে পারে। আমি তখন গায়ে লাল বসন জড়িয়ে, কপালে চন্দন মেখে, গায়ে গয়না পরে বসে আছি জবুথবু হয়ে। মা এসে যখন জানালেন দাদার বন্ধু আমাকে বিয়ে করতে চায়, তখন একটু নড়েচড়ে বসলাম আমি। লোকটাকে দেখার তীব্র বাসনা জাগলো আমার মনে। কেননা একটু আগে যেই মা আমাকে অলক্ষী মুখপুরি বলে সম্বোধন করছিল, তিনি হঠাৎ গালে চুমু এঁকে দিয়ে গেলেন পরম আদরে। লোকটাকে দেখতে চাওয়ার ইচ্ছে মনে যাওয়াটা কি স্বাভাবিক নয়, বরং ইচ্ছে না জায়গাটাই অস্বাভাবিক ছিল। যথারীতি পাত্রের জন্য রাখা ধুতি পাঞ্জাবি পরানো হলো দাদার বন্ধু ধ্রুবকে। তারপর আমাকে নিয়ে যাওয়া হলো ছাদনা তলায়। দাদার বন্ধু আদৌ বেকার নাকি চাকরি করে তার আমার জানা নেই। বাড়িতে বাবা মা হয় জানেন, কিন্তু এই মুহূর্তে যেটা একদমই বড় কথা নয়। এসব তো মেয়ের জন্য পাত্র ঠিক করার সময় খোঁজ করা হয়। আমাকে তো এখন লগ্নভ্রষ্টা হওয়ার থেকে বাঁচাচ্ছেন উনি। এটাই সবচেয়ে বড় ব্যাপার। সুদৃষ্টির সময় আমি লজ্জা না পেয়ে ধ্রুবকে দেখতে লাগলাম। উজ্জ্বল শ্যামলা বরণের বলিষ্ঠ যুবক, চোখা নাক, গভীর চোখ বিশিষ্ট সুদর্শন লোকটাকে আমি আগেও দেখেছি। তবে এখন টুপুর পরে আমার সামনে স্বয়ং আমার বর বেশে থাকা পুরুষের দৃষ্টিতে নয়। শুভদৃষ্টি কন্যা সম্প্রদান শেষে এবার 7 পাকে বাধা পড়ার পালা। আমি আর চোখে তাকালাম উনার দিকে। লোকটা গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। তারপর আমাদের 7 পাক পরিক্রমণ সম্পন্ন হল। এবার সেই দিব্য মুহূর্ত, সিঁদুরদান। একজন সনাতনী নারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ধ্রুব আমাকে সিঁদুর পরালেন অতি যত্নে। কোনো তাড়াহুড়ো নেই, বেশ সাবলীলভাবে আমার সিঁথি স্পর্শ করছিল উনার হাত। আমি তখন চোখ খিচে বুজে রয়েছি। সিঁদুরের খানিকটা আমার নাকের গোড়ায় এসে পড়ল। লোকমুখে শুনেছি বর সিঁদুর পরানোর সময় নাকের মাথায় সিঁদুর পরলে নাকি স্বামী অনেক ভালোবাসে। কথাটা মনে পড়তেই আমি মনে মনে হেসে নিলাম। কেননা আমি বেশ ভালোভাবেই জানি বিয়েটা উনি কেবল একজন নারীর সম্মান রক্ষাহেতু করেছেন। ধ্রুব বিশ্ববিদ্যালয়ে পড়েন। দাদার ক্লাসমেট ও খুব ভালো বন্ধু। শহরে মেসে থাকেন। তবে আমাদের পরিবার শহরেরই স্থায়ী বাসিন্দা। বাবা স্কুল শিক্ষক আর মা গৃহিণী। আমরা 2 ভাইবোন বেশ আধুনিকতার মাঝেই মানুষ হয়েছি। তবে আমি বেশি দূর পড়তে পারিনি। উচ্চ মাধ্যমিকের পরই বাবা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছিলেন। দাদা এখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ে। আমার সদ্য বিবাহিত স্বামীও একই বর্ষে। ভোর রাতে উনি আমার হাত ধরে ট্রেন থেকে নামলেন। আমার এক হাত উনার হাতের মুঠোয়, উনার অন্য হাত দখল করে আছে আমার কাপড় আর জিনিসপত্র ভর্তি ব্যাগখানা। উনি আমাকে নিয়ে উনার গ্রামের বাড়িতে এসেছেন। ট্রেন থেকে নেমে একটা ভ্যানে করে আমরা উনার বাড়িতে এসে পৌঁছালাম। ভ্যানটা গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ পথ পেরিয়ে একটা বিশাল জমিদার বাড়ির সামনে থামল। ভাড়া মিটিয়ে উনি আমাকে নিয়ে ভ্যান থেকে নামলেন। আমি তখন অবাক হয়ে উনার বাড়ি দেখছি। হাতে টান পড়ায় হুঁশ ফিরল। দেখলাম উনি আমার হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করছেন। উনি এই অসময়ে না বলে কয় বাড়িতে ফেরায় সকলে অনেক খুশি হলেও সেই খুশি নিমিষেই যেন ম্লান হয়ে গেল। যখন উনার হাতের ভাঁজে আমার হাত, আমার সিঁথি ভর্তি সিঁদুর আর লাল বসন সকলের নজরে আসল। একজন প্রৌঢ়া বিস্ময় নিয়ে এগিয়ে এসে দাঁড়ালেন উনার সামনে। পরনের সফেদ বস্ত্র, অলংকারবিহীন কায়া বলে দিচ্ছিলেন উনি বিধবা মানুষ।
আমি আন্দাজ করলাম ইনিই উনার মা। আমার সন্দেহ সত্যি হলো যখন ধ্রুব বলে উঠলেন, নির্বাণী, মাকে প্রণাম কর। আমি উনার কথা শুনে তড়িঘড়ি করে প্রণাম করলাম উনার মাকে। ভদ্র মহিলা সিনেমার শাশুড়িদের মতো আমি এসব মানি না এমন মনোভাব নিয়ে পা সরিয়ে নেননি। আমি প্রণাম করার পর ধ্রুব প্রণাম করলেন। বাকিরা তখন আমাদের দিকে তাকিয়ে দেখছিল। জমিদার বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, মানুষের সংখ্যা অনেক। বসার ঘরে উপস্থিত সকলের নজরই ছিল আমাদের উপর, বিশেষত আমার উপর। অস্বস্তি আর লজ্জায় চুপছে যাচ্ছিলাম আমি। আমার শাশুড়ি বোধহয় সেটা বুঝলেন। ধ্রুবকে আদেশের স্বরে বলে উঠলেন, ওকে নিয়ে ঘরে যাও, বাকিটা পরে শুনছি। উনার এমন কথাতে আমি বেশ অবাক হলাম। আমার মন নাটকীয় কিছু আশা করছিল, কিন্তু তেমন কিছু ঘটল না। আমি আর চোখে ধ্রুবর দিকে তাকালাম। উনার মুখশ্রী স্বাভাবিক, অর্থাৎ উনি কি ঘটবে না ঘটবে তা সবই জানতেন। ধ্রুবদের বাড়িটা তিনতলা বিশিষ্ট। উনি আমাকে নিয়ে তিনতলার একটা কক্ষে এসে পৌঁছালেন। আমার দৃষ্টি তখন বিস্ময় নিয়ে এদিক ওদিক ঘুরছিল। এত বিশাল জমিদার বাড়ি কখনো স্বচক্ষে দেখার কোথাও আমি ভাবিনি, সেখানে আজ আমার ভাগ্য আমাকে এমন একটা জমিদার বাড়ির বউ করে এনে দাঁড় করিয়েছে। আমি সবটা ভেবে একটা ঘোরের মধ্যে ছিলাম। দরজা খোলার আওয়াজে আমার ঘোর কাটে। আমি বিস্ময় নিয়েই কক্ষে প্রবেশ করি। অনেকদিন বন্ধ থাকায় ব্যবসা একটা গন্ধ এসে নাকের গোড়ায় ঠেকেছে। কক্ষটা বেশ বড়সড়। একটা বিশাল খাট পাতানো, তার বা পাশে বুকশেলফে সারি সারি বই সাজানো। বিছানাটার ঠিক ডান দিকেই বড় একটা জানালা। উনি গিয়ে এতদিন বদ্ধ হয়ে থাকা জানালাটা খুলে দিতেই সকালের আলো এসে পুরো কক্ষটাতে অনেকটাই আলোকিত করে ফেলল। হঠাৎ উনি মৃদুস্বরে বলে উঠলেন, নির্বাণী, হু, তুমি একটু বসো, আমি মার সাথে দেখা করে আসছি। আমি ঘাড় কাত করে সায় দিতেই উনি বাইরে চলে গেলেন। বিশাল কক্ষটাতে তখন আমি একা। আমি ঠোঁটের কোণ কামড়ে এদিক ওদিক চোখ বুলালাম। তারপর কি মনে করে জানালা দিয়ে মাথা বের করে নিচে তাকালাম। নিচ থেকে কয়েকজোড়া চোখ এদিকেই তাকিয়ে। তৎক্ষণাৎ মাথা ভেতরে ঢুকিয়ে নিলাম আমি। আমার হৃদয় অজানা কারণে কেঁপে উঠল। আমি গিয়ে বিছানার এক কোণে বসলাম। তখনই হুড়মুড় করে তিনজন রমণী ঢুকে পড়ল কক্ষটাতে। আকস্মিকভাবে ঘটনাটা ঘটায় আর আমি নিচের দিকে তাকিয়ে নির্ধ্যানে মগ্ন থাকায় চমকে উঠলাম বেশ। তাতে খিলখিলিয়ে হেসে উঠল তারা। তাদের মাঝে গোলাপি শাড়ি আটপৌড়ে পরা মেয়েটা বলে উঠল, ধ্রুবর বউ ভয় পায় দেখছি। সম্বোধনেই বুঝলাম মেয়েটা ধ্রুবর চেয়ে বড়। গায়ের রং কাঁচা হলদের মতো চকচকে, হাসার সময় টানা টানা আখি যুগল কুঞ্চিত হচ্ছে খানিকটা। মায়ার গায়ের রং তো দেখি ময়লা। চোখ মুখ কুচকে নীল শাড়ি পরে থাকা মেয়েটা বলে উঠল। আমি আশ্চর্য হয়ে থাকালাম। নিজের সম্বন্ধে এমন মন্তব্য আমি আগে শুনিনি। হঠাৎ মেয়েটার মাথায় গোলাপি শাড়ি পরা মেয়েটা চাটি মেরে বসল। রাগী দৃষ্টিতে তাকিয়ে ইশারায় শাসিয়ে উঠল। সাথেই থাকা আরেকজন রমণী বলে উঠল, তাতে কি হয়েছে? মায়ার চেহারা মেলা সুন্দর লাগতাছে। ধ্রুবদার লাল টুকটুকে বউ। মেয়েটার শেষ কথায় আমি লজ্জা পেয়ে মাথা নুয়ালাম। আমার চেহারা নিয়ে মন্তব্য করা মেয়ে দুটো দেখতে সমবয়সী। বয়স 15 কি 16 হবে মনে হয়। গোলাপি শাড়ি পরা মেয়েটা তাদের থেকে অনেকটা বড়। হঠাৎ পায়ের শব্দ পেয়ে তিনজন চমকে উঠল বেশ। আমি হেসে উঠলাম। আমার মৃদু হাসির শব্দ তাদের কানে পৌঁছালো কিনা জানা নেই। তিনজনের চেহারায় ভীষণ ভয়। ক্ষণ বাদেই ধ্রুব এসে উপস্থিত হলেন রুমে। তিনজন আড়ষ্ট হয়ে তাকাল। তারপর হঠাৎ তিনজনই দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ধ্রুব ভ্রু কুঁচকে তাদের যাওয়া দেখলেন। তারপর সামনে ফিরে সোজা তাকালেন আমার দিকে। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। কিছু বলছিল ওরা তোমায়? উনি জিজ্ঞেস করতেই আমি মাথা নাড়িয়ে না বললাম। ধ্রুব বলে উঠল, মিথ্যে বলছ। চমকে উঠলাম আমি।
দৃষ্টি মেঝেতে নিবন্ধ করে নিলাম বিনা বাক্যে। হঠাৎ ধ্রুব বলে উঠল, শাড়ি পাল্টে নাও। ওদিকে স্নানঘর আছে। হাতের ইশারায় স্নানঘরটা আমাকে দেখিয়ে দিলেন ধ্রুব। এতদিনে তোমার আসার সময় হলো শহুরে বাবু। হঠাৎ কক্ষে এক রমণীর আগমন। সে আসতে না আসতেই এক কাণ্ড করে বসল। ধ্রুবকে পেছনে থেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। আমি বড় বড় চোখ নিয়ে তাদের দিকে তাকালাম। মেয়েটা চোখ বুজে আমারই সামনে আমার বিবাহিত স্বামীকে জড়িয়ে ধরেছে। উপন্যাসে পড়া একটা বাক্য তখন যেন আমার সাথেও ঘটল, মাথার উপর আকাশ ভেঙে পড়া। মেয়েটার এই আলিঙ্গন বোধহয় ধ্রুবরও অপ্রত্যাশিত ছিল। চোখ বুজে একটা গাঢ় শ্বাস ফেলে মেয়েটাকে নিজ থেকে আলাদা করলেন উনি। মেয়েটার দৃষ্টি এবার আমার উপর পড়ল। আমরা একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে হঠাৎ মেয়েটা ধ্রুবর বুকে অচেতন হয়ে পড়ল। সদ্য বিবাহিত স্বামীর বুকে অচেতন রমণী, তার হঠাৎ আগমন আর ধ্রুবকে জড়িয়ে ধরাটা ছিল আমার জীবনের দ্বিতীয় ধাক্কা। প্রথম ধাক্কাটা সারিয়ে উঠতে না উঠতেই এমন দৃশ্যের সম্মুখীন হলাম। মেয়েটা বাস্তবে উনার কি হয় ভাবতে ভাবতে বাথরুম থেকে শাড়ি পাল্টে বেরুলাম। বিয়ের লাল শাড়িটা পাল্টে কালো খয়েরি একটা শাড়ি পরেছি আমি। চোখ মুখে বিস্ময়ের ছাপ এখনো লেপ্টে। অচেতন মেয়েটাকে বাড়ির বসার ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তার কি অবস্থা সেটা জানার তীব্র ইচ্ছে জাগল মনে। আচ্ছা, মেয়েটা কি ধ্রুবর স্ত্রী? এমন ভয়ানক কথা ভাবতেই বক্ষ কেঁপে উঠল আমার। একজন স্ত্রীর নিকট নিজের স্বামী সম্পর্কে এমন ধারণা করাটা কতটা হৃদয়বিদারক তা আমি টের পেলাম আজ। কিন্তু মনে পড়ল মেয়েটার পরনে শাখা সিঁদুর কিছুই নেই। এবার খানিক নিশ্চিত হলাম আমি। বেশ বড় স্বর একটা শ্বাস টানলাম। কিন্তু আবার একটা খেয়াল মাথায় এলো আমার। মেয়েটা নিশ্চয়ই ধ্রুবর প্রেমিকা। প্রশ্নটা আমার গলায় কাটার মতে বিঁধে রইল। বিশাল বাড়িটার মতো বসার ঘরটাও অনেক বড়। পরিবারের সকলের খাওয়া দাওয়া একসাথে সেখানেই হয়। এক কোণে মাদুর পেতে তাতে শোয়ানো হয়েছে শশীকে। ধ্রুবর বুকে অচেতন হয়ে ঢলে পড়া রমণীর নাম শশী। বৈদ্য এসে নারী পরীক্ষা করছে তার। পাশেই পেছনে হাত দুটো রেখে অত্যন্ত গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন ধ্রুব। উনার পরনে এখনো বিয়ের সেই পাঞ্জাবি ধুতি। উনার মা পার্বতী দেবীর কপালে সূক্ষ্ম ভাঁজ। ছেলে কি জন্য হুট করে বিয়ে করে বাড়িতে হাজির তার কারণ কেবল ধ্রুবর মা জানেন। বাকি সবাই এ ব্যাপারে অজ্ঞাত। অনেকের ধারণা আমার সাথে উনার বহুদিনের প্রেম ছিল। ছেলে শহরে পড়তে গিয়ে শহুরে মেয়েকে বিয়ে করে এনেছে এমনটা অহরহই ঘটে। বৈদ্য মশাই নারী পরীক্ষা করে জানালেন, তেমন কিছুই হয় নাই। কিছু দেখে অজ্ঞান হইছে আর কি। চোখে মুখে পানি ছিটাইলেই হুঁশ ফিরব। পার্বতী দেবই একজনকে ইশারা করলেন পানি নিয়ে আসার জন্য। শশীর মা তারা শশীর শিউরে বসে নিচুস্বরে গুনগুনিয়ে কাঁদছেন। গ্রামের স্কুল মাস্টারের মেয়ে শশী। শিক্ষিতা, রূপবতী ও গুণবতী হওয়ায় ছেলের বউ হিসেবে তাকে পছন্দ করেছিলেন পার্বতী দেবই। শশীর মনের সুপ্ত কোণেও ধ্রুবর জন্য লুকানো প্রেম ছিল যা পার্বতী দেবীর প্রস্তাবে প্রকাশিত হয়েছিল। কিন্তু ধ্রুব এখনই বিয়ে করতে রাজি ছিল না। তার ইচ্ছে পড়াশোনা শেষ করার। তাই ধ্রুব শহরে আসে পড়াশোনার জন্য। গ্রামে শশী রয়ে যায় তার অপেক্ষায়। ধ্রুব পড়াশোনা শেষ করে আসলেই তাদের বিয়ে হবে একথা গ্রামের প্রায় সকলেই জানত। এ বাড়ির লোক এই সংবাদ না ছড়ালেও শশীর মা গ্রামের লোকদের সাথে কথা বলে এ কথা ছড়িয়েছেন। এই কাজে তার খুব বেশি পরিশ্রম করতে হয়নি। গ্রামে এক বাড়িতে কোনো ঘটনা ঘটলে তা লোকমুখে এমনিতেই ছড়িয়ে যায়। পানি নিয়ে আসা হলে শশীর চোখে মুখে তা ছিটিয়ে দেন বৈদ্য মশাই। অচেতন শশীকে ঘিরে ছিল এ বাড়ির প্রায় সকলে। সকলের চোখে মুখে কৌতূহল আর দুশ্চিন্তা। শশীকেই সকলে এ বাড়ির বউ হিসেবে গ্রহণ করে নিয়েছিল। এ বাড়িতে ছিল তার অবাধ চলাচল। তাই তার জন্য সকলের খারাপ লাগাটা স্বাভাবিক। আমিও তেমনি কক্ষে বসে বসে দুশ্চিন্তায় ভুগছিলাম। আমার বুক কাঁপছিল ভীষণ।
চলচ্চিত্রে দেখা বেশ কিছু সিন মাথায় ঘুরছিল তখন। ধ্রুব কি মেয়েটাকে ঠকালো? না, না। উনার সম্বন্ধে এমন মন্তব্য আমি করতে পারি না। উনার জন্যই আজ মাথা উঁচিয়ে আছি আমি। কিন্তু আমার চিন্তা কমার নাম নিচ্ছিল না। আমি মনে মনে ঠিক করলাম বসার ঘরে গিয়ে দেখে আসি মেয়েটার অবস্থা। জ্ঞান ফিরেছে তো? যেই ভাবা সেই কাজ। আমি আড়ষ্ট মনে কক্ষ থেকে বেরিয়ে ধ্রুবর সাথে আসা পথ ধরে হাঁটতে লাগলাম। আমার কৌতূহলী দৃষ্টি এবারও বাড়িটার দেওয়ালগুলো ছুঁয়ে দেখল। জ্ঞান ফেরার পর থেকেই শশীর দৃষ্টি একদম মেঝেতে স্থির। এ বাড়ির মানুষেরা তার অজ্ঞান হওয়ার কারণ আন্দাজ করলেও শশীর মায়ের সম্পর্কে অবগত। জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী যে শহর থেকে বিয়ে করে ফিরেছে তা এখনও গ্রামের লোকেদের কাছে প্রায় অজানা। যেহেতু আমরা বাড়িতে এসেছি প্রায় ভোরের দিকে, শশীর জ্ঞান ফিরতেই তার মা তাকে অজ্ঞান হওয়ার হেতু জিজ্ঞেস করে। ঠিক তখনই বিকট শব্দে সকলের দৃষ্টি এসে পৌঁছায় সিঁড়ির দিকে। সিঁড়ি থেকে নামতে গিয়ে অসাবধানতার কারণে আমার শাড়ির আঁচলে সিঁড়ির শেষ ধাপে থাকা ফুলদানিতে পেঁচিয়ে যায়। সেটা মেঝেতে পড়েই এমন বিকট শব্দ উৎপন্ন হয়েছে। সেই শব্দ অনুসরণ করে সকলের দৃষ্টি আমার উপর এসে পড়ায় আমি ভীষণ অস্বস্তিতে পড়লাম। লজ্জায় দৃষ্টি নত হয়ে গিয়েছিল আমার। সকলে কেমন অদ্ভুত নজরে তাকিয়ে আছে আমার দিকে। আমাকে এখানে বোধহয় কেউই আশা করেনি। সকলের মতো আমাকে দেখলেন শশীর মাও। কেবল একবারও চোখ তুলে তাকালো না শশী। আমাকে শশীর মা বেশ গাঢ় চোখে দেখলেন। আটপৌরের শাড়ি পরিহিতা আমি, মাথার দীঘল কেশ উন্মুক্ত, হাতে শাখা আর মাথায় সিঁদুর যেন উনাকে সবকিছু পরিষ্কার করে দিল। জমিদার বাড়িতে আজই ধ্রুবর আগমন। আর অপরিচিতা বিবাহিত রমণী ধ্রুবর সম্পর্কে যে কি হতে পারে তা উনি স্পষ্ট বুঝলেন। আমি আড়ষ্টতা ভেঙে একটু একটু করে ভিড়ের দিকে এগোচ্ছিলাম। হঠাৎ ভিড় ঠেলে মেয়ের শিউর থেকে উঠে এলেন শশীর মা। আমার উপর উনার রক্তচক্ষু বর্ষিত হল। আমি ভীত চোখে তাকালাম উনার দিকে। আকস্মিক উনি আমার দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে আসলেন। আমি আঁতকে উঠে ধ্রুবর পেছনে লুকালাম। এ বাড়িতে আমার একমাত্র ভরসার স্থল কেবল ধ্রুবই। শশীর মা আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, কাল নাগিনী, দুনিয়াতে কি আর কোনো পোলা ছিল না? আমার মেয়ের কপাল পুড়ালি এভাবে। উনার এমন মন্তব্য আঘাত হানল আমার হৃদমাঝারে। মনে পড়ে গেল কালকে মায়ের এমনি কিছু সম্বোধন। আমি ধ্রুবর পরনের পাঞ্জাবি খামচে ধরলাম। আমার চক্ষু পরিপূর্ণ হয়ে উঠল অশ্রুতে। এবার সকলকে আশ্চর্য করে দিয়ে ধ্রুব গম্ভীর স্বরে বলে উঠল, আপনি ওকে এভাবে বলতে পারেন না কাকিমা। শশীর মা এবার কাঁদতে কাঁদতে বলল, এই মেয়েটা তো আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। বিয়ে করে আনলাম আমি আর জীবন নষ্ট করল নির্বাণী। তীক্ষ্ণ চোখে তাকিয়ে শশীর মার কাছে প্রশ্ন ছুড়ল ধ্রুব। তার ওষ্ঠকোণে তাচ্ছিল্য মিশ্রিত একটুকরো হাসি লেপ্টে। হাসিটা সমাজের চিন্তাধারার উপর হেসেছে সে। ধ্রুব উপস্থিত সকলের দিকে দৃষ্টি বুলিয়ে শক্ত কণ্ঠে কাট কাট স্বরে বলল, নির্বাণীর সাথে আমার বহুদিনের প্রেম। ওকে ভালোবাসি আমি। তাই কেউ ওর সাথে কোনো কারণে খারাপ আচরণ করলে অবশ্যই আমি চুপ থাকব না। ওর দিকে আঙুল তোলার আগে কথাটা সকলে নিজের মাথায় ঢুকিয়ে নিন। এতক্ষণ গুঞ্জন উঠে থাকা বসার ঘর মুহূর্তেই নিশ্চুপ হয়ে গেল। তাতে ঝংকার তুল্য ধ্রুবর রুদ্রকণ্ঠ। সকলের চোখে মুখে গাঢ় বিস্ময়। যে ধ্রুব বড়দের সাথে কখনো উঁচু স্বরে কথা বলেনি, আজ সে একদিনের বিবাহিত স্ত্রীর জন্য সকলকে বজ্রকণ্ঠে শাসাল। ভারী বিস্ময়ের ব্যাপার। আমার চোখে মুখে ফুটে উঠা বিস্ময় তখন সকলের ঊর্ধ্বে। এত বড় মিথ্যা কথা কেন বললেন উনি? আমার ভাবনার মাঝেই আমার হাতে টান পড়ল। উনি আমার হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে এলেন। পেছনে থাকা সকল লোকেদের দৃষ্টি আমাদের দিকে। পাথর বনে থাকা শশী একবার চোখ তুলে আমাদের দেখল। ধ্রুবর হাতের মুঠোয় আমার হাত, সকলের সামনে ধ্রুব আমার প্রতি প্রেমের স্বীকারোক্তি তাকে নিঃশেষ করে দিল। চোখে জমে থাকা অশ্রুরা নিঃশব্দে শশীর শুভ্র কপলে গড়িয়ে তার দুঃখের আভাস দিল। আমাকে নিয়ে সোজা কক্ষে আসলেন ধ্রুব। রাগে উনার নাকের পাটা কিছুটা ফুলে উঠেছে।
কক্ষে পৌঁছেই আমার হাতটা ছেড়ে দিলেন উনি। তপ্ত শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন, তুমি নিচে গিয়েছিলে কেন নির্বাণী? আমার চোখে মুখের বিস্ময় তখনও কাটেনি। ধ্রুবর সকলের সামনে মিথ্যে প্রেমের স্বীকারোক্তি আমাকে তাদের সামনে যে উঁচু করবে না তা আমি জানি, বরং আমাকে তারা অপরাধীর চোখে দেখবে। একটা মেয়ের সংসার করার বাসনা ভঙ্গ করার অপরাধী। আমি ধ্রুবর প্রশ্নের জবাব না দিয়ে বলে উঠলাম, আপনি কেন সকলের সামনে মিথ্যে বললেন? উনি উত্তর না দিয়ে বিছানার এসে বসলেন। জানালা গলে সকালের নরম রোদ এসে পড়ল উনার চোখে মুখে। আমি উত্তরের আশায় উনার দিকে তাকিয়ে। ধ্রুব জোরে জোরে শ্বাস ফেলছেন, হয়তো নিজের রাগটা সামলানোর জন্য। ক্ষণকাল বাদে উনি পূর্ণদৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমার জিজ্ঞাসু দৃষ্টি উনার দিকেই নিবন্ধ ছিল। ধ্রুব খুব শান্ত স্বরে বললেন, যদি আমি বললাম তোমাকে লগ্নভ্রষ্টা হওয়া থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে বিয়ে করেছি, তবে তাদের নিকট তুমি আরো নিচু হয়ে যেতে। লাঞ্ছনার চোখে দেখত ওরা তোমায়। তাদের যে ধারণা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে এনেছি সেটা মিথ্যে হয়ে যেত। এখন যতটুকু সম্মানের সাথে তোমাকে দেখছে সেটাও নেই হয়ে যেত। আমি এটা হতে দিতে পারি না। সে যেভাবেই আমাদের বিয়ে হোক না কেন, তুমি এখন সকলের কাছে ধ্রুব দেবনাথের স্ত্রী। তোমাকে সর্বোচ্চ সম্মান পাইয়ে দেওয়াটা আমার কর্তব্য। আমার একটা মিথ্যে কথায় ওরা মনে মনে তোমার সম্পর্কে যাই ধারণা করুক না কেন, তোমাকে অপমান করার সাহস ওদের হবে না। শুদ্ধ, ঝরঝরে, স্পষ্ট বুলি ধ্রুবর। আমি স্তব্ধ হয়ে রইলাম উনার কথা শুনে। আমার মুখশ্রীতে কিছুক্ষণ তাকিয়ে রইলেন উনি। তারপর দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালেন। উনার কথায় সেদিন আমি বুঝলাম উনি একজন ভালো মানুষ। কিন্তু একটা প্রশ্ন আমার মাথাতে তখনও ঘুরপাক খাচ্ছিল। শশীর সাথে কি উনার সম্পর্ক ছিল? নয়তো মেয়েটা এভাবে উনাকে জড়িয়ে ধরার সাহস কিভাবে পায়? আমি নিজের মনে থাকা সমস্ত সংকোচ ভেঙে আমতা আমতা করে জিজ্ঞেস করে উঠলাম, আপনি কি ওই মেয়েটাকে ভালোবাসেন? আপনি কি ওই মেয়েটাকে ভালোবাসেন? প্রশ্নটা করে শ্বাসরোধ করে রইলাম আমি। বক্ষে হৃৎস্পন্দনের সংখ্যা বেড়েছিল বেশ। ধ্রুব জানালার বাইরে থাকিয়েছিলেন। আমি গভীর আগ্রহে ওনার মুখনিসৃত উত্তর শোনার অপেক্ষায়। কিন্তু কোনো শব্দ উচ্চারণের পূর্বে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন উনি। তারপর আমার পানে না তাকিয়েই গম্ভীর স্বরে বললেন, একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করব, আমি এতটাও মহৎ নই বোধহয়। ওনার মানস্পটে আমার করা প্রশ্নের স্পষ্ট উত্তর থাকলেও উনি আমাকে তা পরিষ্কার করে বললেন না। আমার হৃদয়ে এই প্রশ্নখানার ভার রেখে দিলেন বোধহয় ইচ্ছে করে। আমি আবার শুধালাম, তবে মেয়েটা আপনাকে জড়িয়ে ধরার সাহস পায় কিভাবে? সংকোচহীন ছিল সেই আলিঙ্গন। এবার আমার পানে তাকালেন ধ্রুব। আমার কণ্ঠে তার প্রতি জন্মানো সূক্ষ্ম অধিকারবোধ ফুটে উঠেছিল। সেটা টের পেয়ে আর ওনার এমন চাহনিতে আমি অস্বস্তিতে পড়লাম। উনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওভাবেই তাকিয়ে রইলেন। ওনার তাকানোতে আমি আড়ষ্ট হচ্ছিলাম। সেটা বুঝতে পেরেও ধ্রুব দৃষ্টি সরালেন না। তবে ধীর স্বরে বললেন, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। শশী যে এভাবে আমায় জড়িয়ে ধরবে এটা আমারও অপ্রত্যাশিত ছিল। এতটুকুই কথা হয়েছে আমার ওনার সাথে। কথাটুকু বলে নিঃশব্দে কক্ষ থেকে বেরিয়ে যান উনি। বসার ঘরে এখন কি পরিস্থিতি চলছে আমার জানা নেই। আমি সারাটা সকাল কক্ষে বসেই কাটিয়ে দিলাম। বুকশেলফে থাকা বইগুলোর নামগুলোতে চোখ বুলিয়ে দেখলাম। ছুঁয়ে দেখার ইচ্ছে বিষণ্ণ মনে জাগল না। মধ্যাহ্নে দরজায় একজন কড়া নাড়ল। আমি বিছানায় চুপচাপ বসে আমার হাতের দিকে নজর দিয়েছিলাম। দরজায় খটখট শব্দের পরপরই একটা মেলি স্বর ভেসে আসল, ভেতরে আসার অনুমতি আছে। আমি গলা ঝেড়ে নিলাম। তারপর মৃদু আওয়াজে উত্তর দিলাম, আসুন, অনুমতি আছে। সকালে সেই গোলাপি শাড়ি পরিহিতা রমণীটি ভেতরে প্রবেশ করল। তার পরনে এখন লাল টুকটুকে একটা শাড়ি। কানে স্বর্ণের দুল, কপালে লাল টিপ আর চুলগুলো খোপা করে বাঁধা। দেখতে বেশ বউ বউ লাগছিল।
আমি ডাগর চোখে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। তার হাতে খাবারের থালা ছিল। সেটা ঘরে থাকা কাঠের একটা টেবিলে রাখতে রাখতে মেয়েটি জিজ্ঞেস করল, স্নান করেছ? মেয়েটার প্রশ্নে আমার স্নান করার কথা খেয়ালে আসলো। দুশ্চিন্তায় আমি ভুলেই গিয়েছিলাম। কপালে আলতো আঘাত করে আমি নিচু স্বরে বললাম, না, ভুলে গিয়েছি। মেয়েটা আলতো হাসল। তাকে এভাবে সম্বোধন করতে আমার ভালো লাগছিল না। তাই আমি জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? মেয়েটা মৃদুস্বরে জবাব দিল, রাই। আমি মনে মনে নামটা একবার আওড়ালাম। এরই মাঝে সে অদ্ভুত স্বরে বলে উঠল, আমার মনে তুমি রহস্য সৃষ্টি করেছ। গভীর রহস্য। ধ্রুবর উঁচু গলা আমরা কখনো কেউ শুনিনি। আজ সে প্রথমবার এমন উঁচু আওয়াজে কথা বলল সকলের সাথে, তোমার জন্য। রায়ের কথা শুনে আমি চুপ করে রইলাম। রাই ধ্রুবর পিসির মেয়ে, এটা পরে জেনেছিলাম। বয়সে ধ্রুবর সমবয়সী। তার কথা প্রথমবার শুনেই আমি বুঝেছিলাম সে শিক্ষিত। এখানকার অন্যদের মতো আঞ্চলিক ভাষায় কথা বলে না সে। এখন অবধি তিনজনকে আমি শুদ্ধ বাংলায় কথা বলতে শুনেছি। আমার শাশুড়ি, রাই আর শশী। রাই এবার আমার নিকটে এসে বসল। আমার মৌনতা তাকে আরো ভাবিয়ে তুলছিল। এবার সে অনুরোধের স্বরে বলল, আমার প্রশ্নের উত্তর দেব। আমি এবার চোখ তুলে রাইয়ের চোখে চোখ রাখলাম। আমি জানতাম আমাকে কি প্রশ্ন করা হবে। আমি এড়িয়ে যেতে চাইলাম সেটা। তাই মৃদু আওয়াজে বলে উঠলাম, উনি সকলের সামনে আমার পাশে দাঁড়িয়ে কি খুব ভুল করেছেন? সে সময় চুপ থাকাটাই কি শ্রেয় ছিল? আমার অপমানে আপনাদের সাথে রুষ্ট আচরণ কি ওনাকে কাপুরুষ বানিয়ে দিয়েছে? আমার কথা ও প্রশ্ন শুনে হা করে রইলেন রাই। এমন প্রশ্ন যে আমার মুখ থেকে নিঃসৃত হবে এটা বোধহয় ঘুণাক্ষরেও ভাবেনি সে। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। মৃদু আওয়াজে রায়ের উদ্দেশ্যে বললাম, দুপুর গড়িয়ে যাচ্ছে। আমি স্নান ছেড়ে আসছি। আমি রায়কে ঘরে বসিয়েই স্নান ঘরে আসলাম। এমনটা করার কারণ তার প্রশ্নগুলো আমাকে বেশ বিব্রত করছিল। ধ্রুব সকলের সামনে যে মিথ্যের পর্দা টাঙিয়ে দিয়েছিলেন, এখন সেইগুলি আমাকেও আওড়াতে হবে। কিন্তু ওনার প্রতি আমার একবিন্দু অভিযোগ করার সুযোগ নেই। বরং কৃতজ্ঞতায় মানুষটার প্রতি মাথা নুয়ে আসছে আমার। আমি স্নান ছেড়ে ভেজা চুলে গামছা পেঁচিয়ে বেরুলাম। রাই তখনও বিছানায় বসেছিল। আমি আশা করেছিলাম সে চলে যাবে। কিন্তু না। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে তার নিকট আসলাম। আমার ভয় ছিল রাই আবার প্রশ্ন না করে বসে। আমি তড়িঘড়ি করে প্রশ্ন করলাম, আপনি ওনাকে নাম ধরে সম্বোধন করেন? আমার কিছুদিনের ছোট ও, তাই। আমি অবাক নয়নে এবার রায়ের পানে তাকালাম। মেয়েটার এখনো বিয়ে হয়নি। আমার মনে জাগা প্রশ্ন বোধহয় আমার চোখে মুখেও ফুটে উঠল। রাই কোমল হেসে বলে উঠল, তুমি কি ভাবছ আমি জানি। তারপর একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। মাথা নুয়ে নিজ হাতের দিকে মনোযোগ দিয়ে বলল, বিয়ে হয়েছিল আমার। উনি গত হয়েছেন বছর 3 হবে। আমার বিস্ময় এবার আকাশ ছুল যেন। রাই বিধবা। অথচ তথাকথিত বিধবাদের কোনো চিহ্ন তার শরীরে, বস্ত্রে নেই। কুমারী মেয়েদের মতো সাজসজ্জা তার। আমাকে বিস্ময় রেখেই কক্ষ ত্যাগ করলেন রাই। যাবার আগে বলে গেলেন প্রয়োজন পড়লে তলব করতে। ধরিত্রীর সমস্ত দ্যুতি নিভে গিয়ে অমানিসায় ছেয়ে উঠল চারপাশ। সন্ধ্যা হতে না হতেই পুরো বাড়ি জুড়ে প্রদীপ, লণ্ঠনের আলো চলে উঠল। গ্রামে এখনো বিদ্যুৎ খবর নেই। মধ্যাহ্নের পর থেকে এ কক্ষে কেউ আসল না। একজন পরিচালিকা এসে দুপুরের এটো থালা নিয়ে গেছে শুধু। ধ্রুবর ঘরটা 3 তলার একদম কোণার দিকে। আমি বিছানায় বসে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ আগে এই জানালা দিয়ে সূর্যাস্ত দেখেছি আমি। জানালার ঠিক সোজাসুজি বিষণ্ণ মনে বসেছিলাম আমি। আকস্মিক কিছু একটা এসে আমার উপর পড়ে।
চমকে উঠি আমি। মুখ দিয়ে অস্ফুট স্বরে চিৎকার নিঃসৃত হয়। একটু পরে খেয়াল করি মেঝেতে একটা কাগজের টুকরো পড়ে আছে। সেটাকেই দুমড়ে মুছড়ে জানালা গলে ছুঁড়ে মেরেছে কেউ। এমন বেয়াদবির কারণে আমার মনে মনে রাগ হলো খানিকটা। আমি বিছানা ছেড়ে উঠে কাগজটা হাতে নিলাম। সেটা জানলা দিয়ে ছুঁড়ে ফেলতে গিয়ে কি মনে করে বেহাল হয়ে থাকা কাগজটা খুললাম। কাগজটায় খুব এলোমেলো অক্ষরে কিছু লেখা। আমার বুঝতে একটু সময় লাগল। আমি আস্তে আস্তে লেখাগুলো পড়লাম। উত্তর খুঁজছ? পাওনি তাই না? এত সহজে রহস্য কাটে নাকি? যাকে বিয়ে করেছ সেই তো রহস্যের ভাণ্ডার। উত্তর চাইলে মহলের পেছনে পুকুর পাড়ে চলে এসো। এই মাঝ রাত্রিতে ভয় পেলে আসার দরকার নেই। আমি তড়িঘড়ি করে জানালা গলে মাথা বের করে নিচে আশেপাশে তাকালাম। কোনো মনুষ্যের চিহ্ন অবধি চোখে পড়ল না। বাইরে তখন আবছা অন্ধকার। মহলের আবছা আলোয় খানিকটা আলোকিত বাড়ির পেছনের দিকটা। আমি তাতেই ভালো করে দেখার চেষ্টা করতে লাগলাম। তখনই কক্ষের ভেতরে কারো প্রবেশের আওয়াজ কর্ণগোচর হল। আমি দরজার দিকে তাকালাম। ঘরে থাকা প্রদীপ, হারিকেনের আলো একটা পুরুষালী অবয়ব ধীরে ধীরে দৃশ্যমান হল। ধ্রুব দেবনাথ। আমি দ্রুত কাগজটা পেছনে লুকিয়ে ফেললাম। ধ্রুব এসে বিছানায় বসে আমার পানে তাকাল। আমি একটা শুকনো ঢোক গিলে ওনাকে দেখলাম। লোকটা আমার থেকে দৃষ্টি সরিয়ে নিল। কক্ষটা তেমনিভাবে নিস্তব্ধতায় ছেয়ে রইল। ধ্রুব কিছুক্ষণ বসে থেকে আলমারির দিকে এগোলেন। কাঠের আলমারি খোলার আওয়াজে নিস্তব্ধ কক্ষ সরব হয়ে উঠল ক্ষণকালের জন্য। উনি আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে বাথরুমে ঢুকলেন। উনি বাথরুমে ঢোকা মাত্র আমি হাতের কাগজখানা ছিঁড়ে কুচি কুচি করে জানালা দিয়ে ফেলে দিলাম। আমার বুকখানা দুরুদুরু কাঁপছিল। এমন মনে হচ্ছিল যেন আমি কিছু চুরি করতে এসেছি। ধ্রুব কাপড় পাল্টে বেরিয়ে যান কক্ষ থেকে। আমি পরে রই বদ্ধ, অল্প আলোয় আলোকিত কক্ষটায়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। এই কক্ষের অধীশ্বরের দেখা নেই। আমি অপেক্ষায় থাকতে থাকতে নিদ্রাচ্ছন্ন হলাম, কখন টের পেলাম না। মাঝরাত্রিরে হঠাৎ ঘুম ভাগে আমার। তড়িঘড়ি করে উঠে বসলাম আমি। মাথার চুলগুলো হাত খোপা করে বেঁধে নিলাম। কক্ষে হারিকেনের আবছা আলো জ্বলছে। আমি বিছানায় নজর বুলালাম। ধ্রুব নেই, এমনকি সারাঘরেও তার অস্তিত্ব নেই। হঠাৎ সন্ধ্যার ঘটনার কথা স্মরণে এলো আমার। আমি দোটানায় ভুগতে লাগলাম। কাগজটাকে ছুঁড়ে মেরেছিল আমার জানা নেই। আমি যাব না বলে ঠিক করলাম, কিন্তু এতরাতেও কক্ষে ধ্রুবের অনুপস্থিতি আমাকে ভাবতে বাধ্য করল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে হারিকেন নিয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। উদ্দেশ্য মহলের পশ্চিমের পুকুরপাড়। একে তো জায়গাটা আমার অচেনা, তার উপর মাঝরাত্রি। আমার ঘাম ছুটে গেল ভয়। আমি ক্রমশ ঢোক গিলছিলাম। নিস্তব্ধ আধার ঘেরা পরিবেশ। ঘা ছমছম করছিল আমার। আমি পশ্চিম দিকে হেঁটে চলেছি, কিন্তু পুকুরের কোনো হদিস পাচ্ছিলাম না। মাঝে মাঝে ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার অসহ্যকর আওয়াজ ভেসে আসছিল। আমি মন স্থির করলাম আর এগোব না। যে পথে এসেছিলাম সে পথে ফিরে যাব। সেই আমি ফিরে যাওয়ার হেতু পেছনে ঘুরলাম, অমনি কানে এসে বাজল জলের আওয়াজ। মনে হচ্ছে পুকুরের জলে কেউ পা ডুবিয়ে এমন আওয়াজ করছে। আমি থমকে দাঁড়ালাম। হৃৎপিণ্ডের তখন বেহাল দশা। সমগ্র দেহ একটু পরপর কেঁপে উঠছে আমার। আমি ধীরে ধীরে আরেকটু এগিয়ে গিয়ে শব্দের উৎসের খোঁজে তাকালাম। আমার থেকে কদম 10 ব্যবধানে একটা পুকুর। তার শান বাঁধানো ঘাটে জলেতে পা ডুবিয়ে বসে আছে এক রমণী। মাথার কোমর সমান কেশ উন্মুক্ত। আমার হঠাৎ খেয়াল হলো আকাশে আজ পূর্ণচন্দ্র উঠেছে। তার নূর ছড়িয়েছে পুরো ভুবন জুড়ে। সেই চন্দ্রালয়ে চকচক করছে রমণীটির বাহুর বাজু। আমি আরেকটু এগিয়ে গেলাম। হঠাৎ রমণীটি বলে উঠল, এসেছ। জানলাম তুমি না এসে পারবে না। কথাখান বলে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো সে।
পূর্ণিমার চাঁদের আলোয় তার মুখশ্রী দৃশ্যমান হলে আমার কাছে আমি শক্ত করে হারিকেনটুকু ধরে একটা ঢোক গিললাম। এই মাঝরাত্রে পুকুর পাড়ে চুল ছেড়ে অদ্ভুতভাবে বসে থাকা রমণীটি শশী। আমি ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালাম। রুদ্ধ কণ্ঠে শুধালাম, আপনার ভয় করছে না এভাবে এখানে বসে আছেন? তাও এই রাত্রে? আশ্চর্য মানুষ আপনি। আর আমাকে এভাবে এখানে ডেকে আনার মানে কি? একটানা বেশ কয়েকটা প্রশ্ন করে বসলাম আমি। শশী পুকুরের জল থেকে একটা পা সিঁড়িতে তুলে নিল, আরেকটা ওভাবেই ডুবে রইল জলে। এবার আরেকটা বিষয় আমার চোখে বাজল। এ বাড়ির প্রায় সকলকেই আমি আটপৌরে শাড়ি পরতে দেখলেও শশী সেই নিয়ম ভঙ্গ করে কুচি দিয়ে শাড়ি পরা। বাহুতে থাকা স্বর্ণের বাজু চন্দ্রালোয় চকচক করে দৃষ্টি কাড়ছিল। আমি ভালো করে তাকে লক্ষ্য করতে থাকলাম এবার। প্রায় কোমর ছুঁই ছুঁই দীঘল কেশ, দুধে আলতা গায়ের রং, কানে নাকে পায়ে অলংকারের ভর্তি, চেহারা বেশ সুশ্রী, প্রথম সাক্ষাৎ হৃদয় কেড়ে নেওয়ার মতো। কিন্তু এমন অপরূপা রমণীকে এই মুহূর্তে ভয়াবহ লাগছিল আমার। মনে হচ্ছিল কোনো এক পিশাচিনী এমন অপরূপ চেহারা ধারণ করে আমাকে ছলনায় এখানে ডেকে এনেছে। আমার দেহে শিহরণের মাত্রা বেড়েই চলেছিল। কিন্তু আমার ধারণা নিছক ভয় উৎপন্ন ভুলভাল চিন্তা ছিল। আমার সামনে বসে থাকা রমণী মনুষ্য কন্যা শশী। এবার শশী বোধহয় সামান্য হেসে উঠল। আমার ঘোর কেটে গেল মুহূর্তেই। আমি হারিকেনটা পাশে রেখে ঘাটে বসলাম। পুকুরের জল থেকে দূরত্ব রেখে, যেন আমার বস্ত্র তাদের নাগালের বাহিরে থাকে। শশী পুকুরের জলে তার দৃষ্টি স্থির করে বলে, এটা নিশ্চয়ই শুনেছ যে অতি শোকে মানুষ পাথর হয়ে যায়। পাথরের আবার ভয় কিসের? এতটুকু বলে আমার পানে তাকালো সে। আমি তার রক্তজবার ন্যায় নেত্রখানা হারিকেনের ক্ষীণ আলো আর পূর্ণিমার চাঁদের আলোয় ভালোভাবেই দেখতে পেলাম। বুঝলাম এ অতিমাত্রায় অশ্রুপাতের ফল। ভ্রু যুগল খানিক কুঁচকে সে আমায় শুধাল, তুমি এখানে কিভাবে আসলে? ভয় পাওয়া উচিত ছিল তোমার। আমি গোপনে একটা শ্বাস ফেলে বললাম, কৌতূহল ভয়কে মৃত করে ফেলে। একটু থেমে আমি ফের প্রশ্ন করলাম, আপনি জানতেন আমি ভয় পাব? আবার নিশ্চিতও ছিলেন আমি আসব? কিভাবে? সে আমার প্রশ্নের জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা থেকে একটু উন্নত ছিল। আটপৌরের শাড়ি পরিহিতা আমি, অলংকার বলতে কেবল নাকে থাকা নাকফুল সবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল শশী। হিংসায় তার হৃদয় পুড়ছিল বোধহয়। আমার থেকে বেশি অপরূপা হওয়ার পরেও প্রিয়জনকে পাওয়া হল না যে তার। একসময় তার দৃষ্টি ঘুরে এসে আমার হাতের শাখায় থামল। আমি বুঝতে পেরে হাতটা একটু নাড়িয়ে উঠলাম। নিস্তব্ধ পরিবেশে প্রয়োজনের তুলনায় একটু বেশিই আওয়াজ হল তাতে। পরিশেষে আমার সিঁথিতে থাকা সিঁদুরে চোখ বুলাল সে। তাতে এখনো ধ্রুবর হাতের সিঁদুরের অস্তিত্ব লেপ্টে। স্নানের সময় সেগুলো পরিপূর্ণ ধুয়ে যায়নি। আমাকে ভালো করে লক্ষ্য করে ভেজা ঢোক গিলল শশী। হয়তো কান্নারা জ্বালাতন করছিল। শশী আমার দিকে তাকিয়ে এবার বলে উঠল, এ গ্রামের সবচেয়ে রূপবতী মেয়ে নাকি আমি? গুণবতীও। ধ্রবর মা নিজে আমাকে ওনার পুত্রবধূ রূপে বেছে নিয়েছিলেন। আমি কত খুশি ছিলাম জানো। আজ যখন শুনলাম ধ্রুব এসেছে, আমি ছুটে চলে এলাম। কিন্তু এমন কিছু দেখব অপ্রত্যাশিত ছিল। তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তখন যে রমণী আমার দিকে চোখ তুলে তাকাতেও দ্বিধা করছিল সে এখন আমার সাথে বসে তার জীবনের দুঃখের আলাপ সারছে। আমি ক্রমশ অবাক হচ্ছিলাম। আমি শশীর পানে তাকিয়ে বললাম, আপনি বুঝি খুব ভালোবাসতেন উনাকে? শশী সাথে সাথে উত্তর দিল, যতটা ভালোবাসা যায় তার থেকেও বেশি। আর উনিও ততটাই ভালোবাসতেন আপনাকে। পরপর কয়েকটা ঢোক গিলে প্রশ্ন করলাম আমি। শশী কেমন আনমনে হয়ে গেল। আর চোখে মুখে বিষাদ ফুটে উঠছিল। বেশ সময় নিয়ে শশী বলল, জানি না। কখনো জিজ্ঞেস করিনি আমি। কেন? ধ্রুব মিথ্যে বলে না। যদি বলতো ভালোবাসি না, সহ্য করতে পারতাম না। আমি থম মেরে রইলাম।
রাত বাড়ছিল। আমি এখন থেকে উঠে যাওয়ার তাড়া অনুভব করলাম। মহলে কেউ এ ব্যাপারে জানতে আরেক কাণ্ড ঘটবে। তার উপর ধ্রুব, উনি এসে যদি আমায় কক্ষে না পান তবে। আমি আর ভাবতে পারলাম না। শশীকে তাড়া দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কোনো রহস্যের কথা বলছিলেন? দ্রুত বলুন। জানি না। শশীর মুখে এমন কথা শুনে ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে এলো আমার। আমি অস্ফুটস্বরে বললাম, জানেন না? তবে এমন চিরকুট দেওয়ার মানে কি? এমনটা বা বললে তুমি এখানে আসতে না। শশীর কথা শুনে আমি বোকা বনে রইলাম। অবাকের চরম সীমায় পৌঁছাতেই আমার ওষ্ঠদয় আপনা থেকে আলগা হয়ে এলো। এইসব রহস্যের কথা শশীর অতিরঞ্জিত ছিল। শশী জলভরা নেত্র তুলে আমার পানে তাকাল। হারিকেনের সোনালি আলোয় চিকচিক করে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছিল তারা। শশী কাতর স্বরে প্রশ্ন করে উঠল, সত্যিই কি তোমার সাথে ওর বহুদিনের প্রেম ছিল? ভালোবাসে সে তোমায়? আমি শশীর কাণ্ডে রুষ্ট হলাম। কেবল এই কিছু কথা বলা ও কিছু প্রশ্ন করার জন্য আমাকে এভাবে ডেকে আনল। এত ছলনা! আমি বসা থেকে উঠে পড়লাম। আমার ভেতরের রাগ বাড়ছিল। রুষ্ট স্বরে বললাম, আমি আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই। এই সামান্য প্রশ্নগুলো করার জন্য আপনি এভাবে আমায় তলব করলেন, তাও আবার ছলনা করে। কথাটুকু বলে আমি ঘাটে রাখা হারিকেনটা তুলে নিলাম। কক্ষে পৌঁছে যদি ধ্রুব আমায় না পায় তবে কি ভাববেন ভাবতেই আমার বুক দুরুদুরু কেঁপে উঠল। আমি এক পলক শশীর দিকে তাকিয়ে মহলের উদ্দেশ্যে রওনা হলাম। দিবসের প্রথম প্রহর শুরু হতে আর বেশি দেরি নেই। আমি কয়েক কদম হেঁটে সামনে চলে যেতেই শশী আনমনে বলে উঠল, এসব তোমার জন্য সামান্য প্রশ্ন হতে পারে নির্বাণী, শুধুই তোমার জন্য। কিন্তু দ্রুত মহলের উদ্দেশ্যে হেঁটে চলা আমার কানে শশীর এই কথা পৌঁছাল না। আমি মনে ক্ষোভ নিয়ে তখন এক একটা পদক্ষেপ ফেলছি। এখানে আসার সময় যে ভয়টা হৃদয়কে আচ্ছন্ন করেছিল সেটা কোথায় যেন উধাও হয়ে গেছে। রাগ ভয়কে মনান করে দেয়। আমি দ্রুত মহলে পৌঁছে কক্ষে ভয়ে ভয়ে এসে উপস্থিত হলাম। কিন্তু আশ্চর্যজনকভাবে ধ্রুব তখনই কক্ষ ছিল না। এতে আমার স্বস্তি ও চিন্তা মিশ্রিত মিশ্র অনুভূতি হল। এভাবেই সেদিন সকাল হল। সকাল হতে না হতেই আমার তলব করলেন ধ্রুবর মা অর্থাৎ আমার শাশুড়ি। আমি বাড়িতে প্রায় সবসময় খোলা চুলে থাকলাম। তাই আজকেও সেভাবেই মুক্ত কেশে দুরুদুরু মনে উপস্থিত হলাম উনার কক্ষে। আমি উনার কক্ষে প্রবেশের পূর্বে উনার অনুমতি নিয়ে নিলাম। ধ্রুবর মার কক্ষটি ছিল নিচতলায়। আমি যখন সেখানে যাচ্ছিলাম বাড়ির লোকেদের তীর্যক দৃষ্টি বর্ষিত হচ্ছে আমার উপর। শাশুড়ির কক্ষে পৌঁছে আমি মৃদুস্বরে বললাম, আমায় ডেকেছিলেন? ঘরের কিছু টুকটাক কাজ করছিলেন উনি। আমার কথায় মাথা তুলে চাইলেন আমার পানে। ভ্রুটা একটু কুঁচকালেন। তারপর হাতের অবশিষ্ট কাজটা করতে করতে বললেন, বাড়ির বউদের এভাবে চুল ছেড়ে মাথায় ঘোমটা না দিয়ে থাকতে নেই। আমি তড়িঘড়ি করে হাত খোপা করে মাথায় ঘোমটা দিলাম। আমি ছিলাম দরজায় দাঁড়িয়ে, উনি ভেতরে আসতে বললে ধীর পায়ে ভেতরে প্রবেশ করি আমি। এবার নরম কণ্ঠে তিনি আমাকে শুধালেন, ধ্রুব কোথায়? মাথা নুয়ালাম আমি। আমার জানা ছিল না। আমাকে একবার দেখে উনি নিজেই বললেন, শহরে গেছে ও। পরীক্ষা আরম্ভ হবে আজকে থেকে তাই। এবার আমার খেয়ালে আসলো দাদা বলেছিল আমার বিয়ের পরে পরেই তার পরীক্ষা। হঠাৎ আমার মনের কোণে অভিমানের মতো কিছু একটা অনুভূতি অনুভব করলাম। ধ্রুব শহরে যাচ্ছেন এটা আমাকে বলে যেতে পারতেন না। নিজেকে কেমন আগাছা মনে হলো। আমার নোয়ানো মাথা আরও নত হলো যখন ধ্রুবর মা বললেন, ধ্রুব আমাকে বলেছে তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে। উনার কথা শেষ হতে না হতেই বিচলিত একটা কণ্ঠস্বর আমাদের দুজনের কর্ণকুহরে প্রবেশ করল। জেঠিমা, শশী পুকুরে ঝাঁপ দিয়েছে। তৎক্ষণাৎ আমার শাশুড়ির চোখে মুখে ভয় ফুটে উঠল। তিনি বলে উঠলেন, সে কি বলছ? শশী তো সাঁতার জানে না।
সাঁতার না জানা সত্ত্বেও শশী পুকুরে ঝাঁপ দিয়ে যে আত্মহত্যার প্রচেষ্টা করছে সেটা বোধগম্য হতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। সাঁতার জানে না অথচ কাল রাতে মেয়েটা কি স্বাচ্ছন্দ্যে জলে পা ডুবিয়েছিল। ধ্রুবর মা ততক্ষণে কক্ষ থেকে বেরিয়ে মহলের উঠোনের দিকে গিয়েছেন। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। ভোর কাটতেই দৌড় লাগালাম। শশীকে এ বাড়ির উঠোনে আনা হয়েছে। মহলের পশ্চিম দিকের পুকুরেই ঝাঁপ দিয়েছে সে। কাল রাতে আধারে ঠিকমতো বোঝা যায়নি পুকুরটির গভীরতা। তবে উপস্থিত লোকেদের কথাবার্তায় বুঝলাম পুকুরটি অনেকটাই গভীর। বাড়ির একজন পরিচালিকা পুকুর থেকে জল আনতে গিয়ে শশীকে জল খেয়ে ডুবে যাওয়া অবস্থায় দেখে। তারপর সেই চেঁচিয়ে লোক জোগাড় করে শশীকে উদ্ধার করে। উঠোনে ছনের পাটটি বিছিয়ে তাতে শশীকে শোয়ানো হয়েছে। ভিজে যাওয়ায় পরনের বস্ত্র আষ্টেপৃষ্ঠে লেগে আছে দেহের সাথে। শরীরের ভাঁজ দৃশ্যমান। তাকে ঘিরে রয়েছে অনেকজন লোক। ধ্রুবর মা বাড়ির উঠোনে নামেননি। মহলের সদর দরজায় দাঁড়িয়েই করুণ চোখে তাকিয়ে আছেন বীরের দিকে। এ বাড়ির কোনো মেয়ে বউই বীরের মাঝে গিয়ে শশীকে দেখছে না। পুরুষ বলতে এ বাড়িতে রয়েছেন ধ্রুবর কাকা মশাই আর কয়েকজন চাকর। চাকরগুলো গ্রামের লোকেদের ভিড় সরে দাঁড়াতে বলছে। কিন্তু চাকরদের কথা শুনে কয়জন? হঠাৎ আমি এক আশ্চর্য কাজ করে বসলাম। আমি ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করলাম। আমার হৃদয় প্রচণ্ড বিচলিত ছিল। সেই সাথে একটা অপরাধবোধের প্রাচীরও গ্রাস করেছিল আমার মনকে। আমি তড়িঘড়ি করে শশীর হাতটা নিয়ে নাড়ি পরীক্ষা করে দেখলাম। বীরের সকলের দৃষ্টি ছিল তখন আমার উপর। রাঙা শাড়ি পরনে মেয়েটিকে কেউ কেউ ধারণা করেছিল। কেননা ইতিমধ্যেই একথা প্রায় সারা গায়ে ছড়িয়ে গিয়েছিল যে জমিদার বাড়ির উত্তরাধিকারী ধ্রুব দেবনাথ শহর থেকে বিয়ে করে এনেছে। আমি অস্থির চিত্তে শশীর নাড়ি পরীক্ষা করছি। আমার হৃৎস্পন্দন তখন মাত্রা ছাড়িয়েছে। দৌড়ে আসার দরুন মাথার ঘোমটা কখন পড়ে গেছে খেয়াল নেই। সেই সাথে খুলে গেছে হাত খোপাও। আমি তখন জনসম্মুখে উন্মুক্ত কেশে মাথায় ঘোমটা বিহীন ধরা দিয়েছি। দৃশ্যটা আমার শ্বশুরবাড়ির লোকের কাছে খুবই দৃষ্টিকটু দৃশ্যমান হল। আমার শাশুড়ি থমথমে মুখশ্রীতে মাথার ঘোমটা ধরে আছেন। আমি শশীর নাড়ি পরীক্ষা করে দেহে প্রাণ ফিরে পেলাম। ততক্ষণে চাকরেরা লোকেদের মারের ভয় দেখিয়ে ছড়িয়ে দিয়েছে। আমি উঠে দাঁড়িয়ে আমার শাশুড়ির সম্মুখে গিয়ে বললাম, শশী জীবিত আছে। দ্রুত বৈদ্যকে ডাকুন। তৎক্ষণাৎ বৈদ্যকে তলব করা হল। শশীর পেট থেকে পানি বের করতেই কেশে উঠল সে। ততক্ষণে যেন এ বাড়ির লোকেদের দেহে প্রাণের সঞ্চার হল। আর আমি এটাও বুঝলাম বৈদ্য তারা আমার কথা শুনে ডাকেনি। তাদের বৈদ্য ডাকার নিয়ত ছিল আগেভাগেই। শশীর এই অবস্থা শুনে কাঁদতে কাঁদতে এখানে উপস্থিত হয়েছেন শশীর মা। কাল রাত থেকে শশীকে বাড়িতে মা দেখে ওনারা দুশ্চিন্তায় ছিলেন এমনিতেই। তার উপর মেয়ের এমন কাজ। শশীর মা প্রায় মূর্ছা যাওয়ার পর্যায়ে। ধ্রুবর মা ওনাকে সান্ত্বনা দিলেন যে ওনার মেয়ের কিছু হয়নি। আমি ভয় ছিলাম। মহিলা আমাকে দেখে আবার দুর্ব্যবহার না করে বসেন। শশীকে ঘিরে যখন সকলে দুশ্চিন্তায় মগ্ন আমি তখন ধীরে ধীরে সেখানে থেকে সরে আসলাম। সিঁড়ি বেয়ে আনমনে হাঁটতে হাঁটতে তিনতলার বদলে দোতলায় চলে আসলাম আমি। তখনও আমার খেয়ালে আসলো না কিছু। আমি দোতলার শেষের কক্ষটায় পৌঁছে ভেতরে ঢুকতেই অবাক হলাম। কক্ষটার বিন্যাস ছিল আলাদা। আমি পুরো কক্ষে চোখ বুলালাম। আমার দৃষ্টি আটকালো আরশির সামনে শৃঙ্গার রত রায়কে দেখে। আমার পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকিয়েছে রাই। আমাকে দেখে তার ওষ্ঠকোণে হাসির রেখা ফুটে উঠল। কিন্তু আমি ছিলাম ভ্রুকুঁচকে। এত কিছু ঘটে গেল অথচ রাই তার কক্ষে বসে সাজগোছ করছে। আমাকে হঠাৎ নিজের কক্ষে দেখে রাই বলে উঠল, আরে তুমি যে! হঠাৎ কি মনে করে এখানে? আমি ভুল করে এখানে এসে পড়ার বিষয়টা চেপে গেলাম। গম্ভীর স্বরে শুধালাম, আপনি এখানে নিশ্চিতে বসে আছেন? নিচে শশীর কি অবস্থা জানেন না? আমার কথা শুনে অদ্ভুতভাবে শশীর হাসি একটু প্রসারিত হল। আমার প্রশ্নের উত্তর ছিল ধনাত্মক। অর্থাৎ সে জানে শশী আত্মহত্যার চেষ্টা করেছে। কিন্তু এটা জানার পরেও তাকে নিজ কক্ষে এভাবে সাজগোজে মগ্ন অবস্থায় পেয়ে আমি চরম বিস্মিত হলাম।
অবাক কণ্ঠে শুধালাম, জানেন? অথচ এখানে নিশ্চিতে বসে আছেন। রায় একটু আলতা বাটিতে ঢেলে নিয়ে তাতে তুলি ভেজাতে ভেজাতে স্বাভাবিকভাবেই উত্তর দিল, হ্যাঁ। আমার বিস্ময়ের মাত্রা বাড়ল। রায় আপন মনে পায় আলতা পড়ছে। অতিযত্নে পদযুগল রানিয়ে তুলতে তুলতে বলল, আমার কথা তোমাকে খুব অবাক করছে, তাই তো? শশী পুকুরে পড়ে আত্মহত্যার চেষ্টা করল, আর তার প্রাক্তন সহপাঠী হয়ে আমি নিজ কক্ষে চুপচাপ বসে আছি। কথাটুকু বলে থামল রাই। হতবিহ্বল হয়ে থাকা আমার দিকে দেখল এক নজর। হঠাৎ সামনের দর্পণে নিজের প্রতিবিম্ব দেখলাম আমি। উন্মুক্ত কেশ ঘোমটাবিহীন নিজেকে দেখে থমকালাম আমি। এতক্ষণে ধ্রুবর মার অসন্তুষ্ট মুখশ্রীর কারণ বোধগম্য হল। আমি দ্রুত চুলগুলো হাত খোপা করে নিলাম। রাই বলে উঠল, খোলা চুলে তোমাকে আরো সুন্দর লাগে। চুলগুলো ছাড়াই থাক। রায়ের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে আমি মাথায় ঘোমটা টেনে দিলাম। রাই সেটা দেখে মুচকি হাসল। আমি সবকিছু শোনার অপেক্ষায় আছি। কথাটা শেষ করে আমি রায়ের দিকে মনোযোগ দিলাম। রায় বিধবাদের প্রচলিত প্রথা না মেনে অঙ্গে রঙিন বস্ত্র জড়িয়েছে। শশী, যে তার সহপাঠী ও বন্ধু ছিল, তার এমন অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়ার পরেও এখানে দিব্যি নিশ্চিন্তে বসে আছে। এই স্বল্প পরিচিতা রমণীকে আগাগোড়া রহস্যময় মনে হল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম এই আশায় যে সে কিছু বলবে। আমার প্রতীক্ষা সমাপ্ত করে রাই বলল, শশী খুবই অধিকারপরায়ণ একজন মেয়ে। অধিকারপরায়ণ মানে বোঝ? প্রশ্নটুকু করে একটু থামল রাই। তারপর আবার আমার উত্তর না শুনেই নিজে নিজেই বলে উঠল, যদি কেউ খুব বেশি নিজের করে রাখতে চায় কিংবা অন্যের উপর দখল রাখতে চায়, তখন তাকে বলে অধিকারপরায়ণ। শশী মানুষটা এমন ছিল, আছে। কাউকে নিজের মনে করলে সে ব্যতীত আর কাউকে তার পাশে সহ্য করতে পারত না। হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। তখন আমরা ক্লাস 9-এ পড়ছি। ধ্রুবর সাথে ছিল শশীর তীব্র বন্ধুত্ব। আমি সে সময়ই বুঝেছিলাম ধ্রুবর প্রতি শশীর অনুভূতি বন্ধুত্বে সীমাবদ্ধ নেই। সেই সীমা লঙ্ঘন করে শশী ধ্রুবকে প্রেমিকের নজরে দেখা শুরু করেছে। কিন্তু ধ্রুবর দৃষ্টিতে কিংবা মনে এমন কিছু ছিল না। সে শশীকে কেবল বন্ধুই মনে করত। ধ্রুব আর শশীর আরেকজন বন্ধু ছিল, সেটা হলাম আমি। শশীর আমার প্রতি একটা চাপা ক্ষোভ ছিল। যদিও আমি আর ধ্রুব ছিলাম ভাইবোন। শশী সেটা বুঝত না। বোন হিসেবে ধ্রুবর থেকে একটু বেশি গুরুত্ব পেতাম আমি। আমার বিপদে আপদে এগিয়ে আসত ধ্রুব। এটা শশীর চোখে বাজত। ওর আর একটা হিংসে কাজ করত আমার উপর। আমি এই বাড়িতে থেকে ধ্রুবর পাশাপাশি থাকছি, আমাদের বন্ধুত্ব গাঢ় হচ্ছে। এতে শশী হিংসেই মরত। এতটুকু বলে রাই থেমে গেল। সেই সাথে থামল সন্তর্পণে আলতায় আঁকা হাত দুটো। আমি ততক্ষণে রায়ের পাশে বসে গেছি কাহিনী শোনার জন্য। মিষ্টভাষী, হাস্যোজ্জ্বল, রূপন্তী মেয়েটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তীক্ষ্ণ হয়ে এলো দৃষ্টি। আমি অবাক হয়ে তাকে অবলোকন করছিলাম। একটা গাঢ় দীর্ঘশ্বাস নির্গত হলে রায়ের ভেতর থেকে। তারপর হাতের তুলিটা আবার আলতায় ডুবিয়ে পায়ে মাখতে মাখতে বলল, একদিন স্কুল থেকে এসে শুনি আমার জন্য প্রস্তাব এসেছে। আমি বাড়ি আসা মাত্রই আমাকে শাড়ি টাড়ি পরিয়ে নেওয়া হলো পাত্রপক্ষের সামনে। পাত্র ছিল মধ্যবয়স্ক লোক। মাথার চুলে পাক ধরা শুরু করেছে ইতোমধ্যেই। ওনারা আমাকে পছন্দ করলেন। আমি রাগ করে ঘরে এসে শাড়ি খুলে ফেললাম। জেদ ধরলাম বিয়ে করব না বলে। হঠাৎ একটা শক্ত হাতের চড় পড়ল আমার গালে। চড়টা মাই মেরেছিল। মামি মা এসে থামালেন, নয়তো আরও ছিল কপালে। মা হঠাৎ বেশ রাগী কণ্ঠে বলে উঠলেন, বিয়ে করবি না? তাহলে কি রঙ্গ করে করে পাড়ায় আমার নাম নষ্ট করবি? লোকে তোর নামে কি কি বলছে সে খবর আছে। কোনো কথা শুনব না আমি, এই লোকের সাথেই তোর বিয়ে হবে অতি শীঘ্রই। আমি সেদিন বুঝলাম না আমার দোষটা কোথায়। কি বলাবলি করছে লোকে আমার নামে। কিন্তু আমি বিয়েতে মতো না দেওয়ায় মায়ের আচরণ খারাপ হতে লাগল। মা ছিলেন বিধবা মানুষ। সন্তান বলতে এক আমিই ছিলাম।
তাও আবার মেয়ে মানুষ। দাদার বাড়িতে বিধবা হয়ে মেয়ে নিয়ে পড়ে আছেন। মামি মা কিছু না বললেও বলার লোকের অভাব ছিল না। আমি ধ্রুবকে বললাম আমি বিয়ে করব না। সেও চেষ্টা করল বিয়েটা ঠেকানোর, কিন্তু হলো না। ছোট ছিল বলে তার কোথাও কেউ শুনল না। জোর করে বিয়ে দেওয়া হলো আমাকে। আমার বিয়ের দিন ব্যর্থতায় ধ্রুবর মুখের হাল খারাপ হলেও শশী সেজেগুজে বিয়েতে এসেছিল। মুখে ছিল বিরাট বড় হাসি। হঠাৎ আমি বিয়ের আসরে থাকতে সে বাঁকা একটা হাসি দিল আমাকে দেখে। সেদিন তার প্ররোচনা আন্দাজ করেছিলাম সামান্য। তবে বিয়ের পরে আসল সত্য কানে আসল। শশী মায়ের কান ভাঙিয়ে এসব করেছিল। গায়েও আমার নামে কিছু মিথ্যে বদনাম ছড়িয়েছিল। কথাগুলো শেষ করে আবারও একটা দীর্ঘশ্বাস ফেলল রাই। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। মেয়েটার কথায় বেদনা ঝরে ঝরে পড়ছিল। শশীর প্রতি ছিল রাইয়ের চাপা রাগ। এতটাই বেশি এর মাত্রা যে শশীর মৃত্যুর খবর শুনলেও বোধহয় সে নিশ্চিতেই থাকত। শশী যে কতটা অধিকার পরায়ণ স্বভাবের ছিল সেটা আমি প্রথমে না বুঝলেও পরে বুঝেছিলাম। রাইয়ের বলা প্রতিটি বাক্য মন থেকে শুদ্ধ বলে মেনে নিলাম আমি। কেন যেন মেয়েটাকে আমার বড্ড ভালো লেগে গেল। বিধবা হওয়ার পরেও কুমারীর ন্যায় জীবনযাপন করার সাহস পেল এই গল্প কবে বলবে সেই অপেক্ষায় রইলাম। নিজ কক্ষে চলে আসলাম আমি। অবসন্ন, অস্থির চিত্ত নিয়ে। আমার দুপুরের খাবার কক্ষে দিয়ে যাওয়া হয়। কিন্তু আজ আমি দ্রুত স্থান ছেড়ে বসার ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। বসার ঘরে আমার দর্শন পেয়ে অনেকেই অবাক হয়েছিল। আমি তাদের অবাকের মাত্রা বাড়িয়ে দিয়ে তাদের সাথে মেঝেতে বসে গেলাম আহারের জন্য। সবার দৃষ্টি ঘুরে ফিরে আমার উপর নিবদ্ধ হচ্ছিল। আমি চুপচাপ বসেছিলাম। অনেকের চোখে ছিল তীব্র রাগ। কারণটা আন্দাজ করাই যায়। শশীর এমন সিদ্ধান্তের জন্য সমস্ত দোষ আমার উপর চাপানো, আর তারপর রক্তচক্ষু বর্ষণ। এ বাড়ির লোক ঠিক কতজন তা আমি জানতাম না তখন। চোখ বুলিয়ে যে সংখ্যাটা বের করব সেই উপায়ও ছিল না। আড়ষ্টতাই কাটেনি খুব একটা। আমাকে বসার ঘরে সকলের সাথে দেখে খুশি হলেন দুজন ব্যক্তি। এক আমার শাশুড়ি, আরেকজন রাই। আমার শাশুড়ি খুশি মনে সকলের সামনেই বললেন, ধীরে ধীরে এ বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছো দেখে ভালো লাগলো। আমি আগেই ধারণা করেছিলাম ধ্রুবর মা শিক্ষিতা কিংবা অল্প শিক্ষিতা হবেন, কিন্তু পুরোপুরি নিশ্চিত ছিলাম না। আবার ওনাকেও সেভাবে জিজ্ঞেস করা যায় না। তাই এই কৌতূহল মনেই চেপে রাখলাম। কৌতূহল হওয়ার কারণও ছিল কেননা এখানকার কেউই এভাবে শুদ্ধ ভাষায় কথা বলেন না। এক সপ্তাহের ন্যায় কেটে গেল। নিয়ম মাফিক সকালে সূর্য উঠে আবার বিকালের শেষে অস্ত যায়। আমি ধীরে ধীরে নিজ কক্ষ অর্থাৎ ধ্রুবর সূত্রে পাওয়া কক্ষ থেকে বেরিয়ে মহলে বিচরণ করতে লাগলাম। বাড়ির লোকেদের তির্যক দৃষ্টিও ধীরে ধীরে সয়ে আসতে শুরু করল। নাকি তারা সেভাবে তাকানো বন্ধ করে দিয়েছিল বুঝতে বেগ পেতে হল। অনেকগুলো পরিচিত মুখ থাকলেও আমি ভালো করে চিনতাম ৩-৪ জনকে। ধ্রুবর বাবা অর্থাৎ আমার স্বর্গীয় শ্বশুর মশাইরা ৩ ভাই ছিলেন। শ্বশুর মশাই ছিলেন সবার বড়, তাই জমিদারিটা উনিই পেয়েছেন। এখন ওনার সূত্রে পাবে ধ্রুব। একমাত্র সবার ছোট যে ভাই তিনি মারা গিয়েছেন কিছু বছর পূর্বে। যেদিন প্রথম এ বাড়িতে আসলাম, রায়ের সাথে যে দুজন অল্পবয়স্কা রমণী আমাকে দেখতে এসেছিল ওনার মেয়ে তারা। জীবিত আছেন শুধু ধ্রুবর মেজ কাকা। উনার একজন পুত্র যে ধ্রুবর মতোই শহরে পড়তে গিয়েছে সেটা আমার অজানা ছিল। আপাতত জমিদারি দেখভাল করছেন মেজ কাকা মশাই। বিয়ের সপ্তাহ খানিকের মধ্যে মা বাবার সাথে কথা হয়নি। বাড়ির কথা মনে পড়ছিল খুব, বিশেষ করে মার কথা। বিকেল হলেই আমার লম্বা চুলে তেল দিতে বসে যেতেন তিনি। বেশ যত্ন করে তেল দিয়ে দিতেন চুলে। আমি তো এ কদিন কোনোরকম তেল দিয়েছি মাথায়। ওসব ধৈর্যের কাজ আমার দ্বারা হয় না। আজ মায়ের কথা খুব মনে পড়ায় কি মনে করে ধ্রুবর মায়ের ঘরে উকি দিলাম আমি। মেয়েদের বিয়ের পরে শাশুড়িই নাকি মায়ের স্থান দখল করে। আমি কিছু না বলে উকি ঝুঁকি মারছিলাম শুধু।
ভদ্রমহিলা আজকাল বেশ গম্ভীর রূপ বজায় রেখে চলছেন, তাই সাহস পাচ্ছিলাম না কথা বলার। উনি কক্ষে বসে সুপারি কাটছিলেন। হঠাৎ ভ্রু কুঁচকে দরজার পানে তাকালেন। আজকে উনার অভিযোগের সুযোগ রাখিনি আমি। মাঝখানে সিথি করে চুলটা সুন্দর করে খোপা করে নিয়েছি। সিথিতে লেপটানো লাল টকটকে সিঁদুর। মাথায় ঘোমটা থাকার ফলে অর্ধেকটাই ঢেকে আছে। আমাকে পরখ করে উনি মৃদুস্বরে বললেন, এসো। আমি অনুমতি পেয়ে ওনার সামনে গেলাম। সুপারি কাটায় মনোযোগ দিয়ে তিনি শুধালেন, কিছু বলবে? কি বলবো ভেবে পাচ্ছিলাম না আমি। চুপ করে রইলাম। শাশুড়ি নিজ থেকেই বললেন, বাড়ির কথা মনে পড়ছে। কথাটুকুন বলে আমার দিকে চোখ তুলে তাকালেন তিনি। মনের কথাটা এভাবে উনি বুঝে যাবেন ভাবিনি। আমি নিঃশব্দে মাথা উপর নিচ করলাম। ধ্রুব আসলে বাড়িতে ঘুরে এসো। আমি তৎক্ষণাৎ প্রশ্ন করে বসলাম, কবে আসবেন উনি? আমার কৌতূহল ভরা কণ্ঠ শুনে আমায় দেখলেন ধ্রুবর মা। আমি কাচুমাচু করে উঠলাম। উনি বললেন, আসলেই দেখতে পাবে। বুঝলাম ছেলে মায়ের বৈশিষ্ট্য ভালোভাবেই পেয়েছে। প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও তা পরিষ্কার করে না বলে দিয়ে মানুষের মনে কৌতূহল রেখে দিতে ভালোবাসে দুজনে। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পরখ করলাম শাশুড়িকে। উজ্জ্বল শ্যাম বর্ণা গায়ের রং ওনার। সেই দেহে শুভ্র থান বিধবার চিহ্ন বহন করছে। ঠিক কত বছর ধরে? প্রশ্নটা আমার মাথায় খেলে গেল হঠাৎ। আমি রাগরাগ ভুলে প্রশ্ন করেই ফেললাম, একটা কথা জিজ্ঞেস করব? দীর্ঘশ্বাস ফেলে উনি বললেন, কর। উনি কবে গত হয়েছেন? সুপারি কাটতে থাকা হস্তখানা থেমে গেল সহসা। একটু সময় নিয়ে উত্তর দিলেন, তোমার প্রতি ছোট থাকতেই। বুঝলাম অনেক বছর যাবৎ এই শুভ্র খান ওনার সঙ্গী হয়ে আছে। হঠাৎ একজন পরিচালিকা এসে দাঁড়ালো দরজায়। প্রসন্ন মনে শুভ শুভ একটা সংবাদ দিল, ধ্রুব সাহেব শহর থেকে ফিরেছেন গো। মা ঠাকুরুন। ধ্রুব সাহেব এসে গেছেন, মা ঠাকুরুন। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই আমি চমকিত হয়ে উঠলাম। বুকটা কেঁপে উঠল আচমকা। শাশুড়ি মা স্মিত হেসে পরিচারিকাকে ইশারায় যাওয়ার আদেশ দিলেন। আমি রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছি ঘোমটা ধরে। একটু পর সুপারি কাটা শেষ হলে শাশুড়ি মা কক্ষ থেকে বাইরে বেরিয়ে বসার ঘরের দিকে গেলেন। আমি সেমুখ হলাম না। ওনার কক্ষ থেকে বেরিয়ে সোজা ৩ তলায় ধ্রুবর কক্ষে চলে আসলাম। বুকটা দুরুদুরু কাঁপছিল। হৃৎস্পন্দন তো বেড়ে একাকার। আমি বুঝলাম না বক্ষদেশের এই নিপীড়ন, কিংবা বুঝেও তা অস্বীকার করলাম। সেদিন উনি এভাবে শহরে চলে যাওয়ায় ওনার প্রতি এক প্রস্থ অভিমান জমেছে আমার মনে। হয়তো যখন উনি কাপড় পাল্টাতে এসেছিলেন তারপরই বেরিয়ে গিয়েছিলেন। তখন তো আমি উনার সামনেই ছিলাম। একবার বলা যেত না যে, নির্বাণী আমি শহরে চলে যাচ্ছি। এতটুকু ভেবেই থম মেরে বসে রইলাম আমি। এটা ভেবে কি জন্য এত অস্থির হচ্ছি আমি? আমাদের বিয়েটা যেভাবে হয়েছে তাতে এসব স্বাভাবিক ধরাই তো যায়। ওনার আমার প্রতি কোনো অনুভূতি নেই, এটা বাস্তব। তবে আমি এত ব্যাকুল কেন হচ্ছি? নিজ মনে উদ্ভট প্রশ্নে নিজেই বিরক্ত হলাম। চোখ বুজে শাসালাম বেয়াদ্বটাকে। অথচ আমার হৃৎপিণ্ড তখনও স্বাভাবিকের তুলনায় বেশি রক্ত পাম্প করছে। শুধুমাত্র ওনার আগমনের সংবাদই যদি এতটা ভয়ঙ্কর হয়, তবে উনি সামনে উপস্থিত হলে সেটা কি প্রাণঘাতী হবে? বসার ঘরে তখন উৎসবের ন্যায় পরিবেশ তৈরি হয়েছে। নিচ থেকে একটা কলরবের স্বরে ভেসে আসছে। আমি জানতাম না শাশুড়ি মা জানেন যে আজকে উনার ছেলে আসবেন। সাধারণত এবাড়ির রসুইঘরে আমার যাওয়া হয় না। তাই আজ বিশেষ বিশেষ পদ রান্নার খবরটাও পাইনি আমি। তাহলে হয়তো কিছুটা আন্দাজ করতে পারতাম। আমি বিভিন্ন চিন্তা মাথায় নিয়ে পায়চারি করছিলাম। একসময় অস্থির চিত্তে বসে পড়লাম বিছানায়। বিছানায় ঠিক বিশাল জানলাটার পাশে বসেছি আমি। এখান থেকে অনেক দূরের নদী চোখে ভাসে। সম্ভবত এই গায়েই নদী। আমি আগে কখনো এমন নদী দেখিনি। আঁকাবাঁকা হয়ে আপন স্রোতে ভেসে চলা স্রোতস্বিনীকে আমি দূর থেকেই অবলোকন করি। গোধূলিতে সূর্যাস্ত এখান থেকে স্পষ্ট দেখা যায়।
সূর্যের অস্ত যাওয়া প্রতিফলিত হয় নদীর জলে। আজ এখনো গোধূলি হয়নি। মধ্যাহ্ন পার হয়ে বিকেলের প্রারম্ভ হচ্ছে। প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে আধো সোনালি আলো। আমি জানালা গলে যতদূর দৃষ্টি যায় অবলোকন করছিলাম। হঠাৎ পায়ের শব্দে আমার মনোযোগ হাটে। আমার হাতের চাপে বিছানার চাদরে ভাঁজ পড়ল। আচমকা এলোমেলো একটা হাওয়া এসে ফেলে দিল মাথার ঘোমটা। অনুভব করলাম এ ঘরে কাঙ্ক্ষিত মানুষটার আগমন ঘটেছে সপ্তাহ খানেক পরে। কিন্তু একটা অচেনা পুরুষালী কণ্ঠে পিলে চমকে উঠল। আরে বাহ, এখনো বিয়েই হলো না আর বউয়ের মতো বরের অপেক্ষা করা শুরু করে দিয়েছ, শশী দি। সরি, হবু বৌদি। চোখ বুজেছিলাম আমি। অচেনা কণ্ঠে এমন বাক্য কর্ণকুহরে পৌঁছাতেই চকিতে লোকটার দিকে ফিরে তাকালাম। সম্পূর্ণ অচেনা একটা কায়া ভেসে উঠল অক্ষিপ্তে। ভ্রু যুগল আপনা আপনি কুঁচকে এল। লোকটাও বোধহয় আমাকে আশা করেনি। থমকে গেল যেন সে। ভালো করে দেখল আমাকে। গৌরবর্ণের থেকে একটু চাপা বর্ণা আমি, খোপা করা চুল, মাথা ভর্তি সিঁদুর, হাতে শাখা আর তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকা আমি। পরনের আটপৌরে শাড়িতে ভালোভাবে নজর বুলিয়ে তার চোখে বিস্ময় খেলে গেল যেন। তাকে এভাবে গাঢ় চোখে নিজেকে পর্যবেক্ষণ করতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। বিকালের নরম আলো এসে পড়ছিল আমার চোখে মুখে। লোকটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন করে উঠলাম, কে আপনি? অনুমতি না নিয়ে ভেতরে প্রবেশ করেছেন কেন? আমার গলার স্বর শক্ত ও ক্ষুব্ধ শোনাল। তার বলা শেষাক্ত শব্দই বোধহয় কোমল আমির সত্তায় একটু রাগ মিশিয়ে দিয়েছে। প্রশ্নটা করে জবাবের প্রতীক্ষা করতে করতে আমি লোকটাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। মাথায় কৃষ্ণবর্ণ ঝাঁকড়া চুল, গায়ের রংটা ধ্রুবর থেকে একটু চাপা হবে। চোখে আবার চশমা, হন্তভম্ব মুখশ্রীতে বিস্ময়ের স্পষ্ট ছাপ হঠাৎ ধীরে ধীরে লীন হতে লাগল। আমার প্রশ্নের উত্তর না দিয়ে অচেনা যুবকটি আমাকেই পাল্টা প্রশ্ন করল, আমি কে? মনে হচ্ছে এ বাড়িতে প্রথম বেড়াতেন এসেছেন, তাই বাড়ির কর্তাকে চিনতে অসুবিধে হচ্ছে। ভ্রু যুগল আরও কুঁচকে এলো আমার। বাড়ির কর্তা? এ বাড়ির জমিদারির উত্তরাধিকার তো ধ্রুব। একে এসে নিজেকে বাড়ির কর্তা দাবি করছে। এবার লোকটার উত্তরের আশা না করে আমি বলে উঠলাম, সে আপনি নিজেকে যাই বলেই দাবি করুন না কেন। এখান থেকে বেরোন। শহর থেকে এসেছেন বুঝি? শুদ্ধ বাংলার ছোঁয়া কণ্ঠে। লোকটার উপর আমি চরম রেগে উঠলাম। সামনে একটু এগিয়ে বললাম, আচ্ছা বেয়াদব তো আপনি। একে তো অনুমতি না নিয়ে আমার কক্ষে প্রবেশ করেছেন, তার উপর আমার প্রশ্নের উত্তর না দিয়ে বেয়াদবি করে যাচ্ছেন। আমার কথায় ভ্রু কুঁচকে তাকালো লোকটা। তারপর পুরো কক্ষে ভালোভাবে চোখ বুলিয়ে দেখে বলল, আমি তো ভুল কক্ষে আসিনি। বোধহয় অন্য কারো কক্ষকে নিজের বলে দাবি করছেন আপনি। আচমকা কক্ষে কারো প্রবেশের শব্দে আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। দীর্ঘদেহী উজ্জ্বল শ্যাম বর্ণ নীরের যুবক দখল করল আমার অক্ষিপট। আমার দিকে তাকানোয় চোখাচোখি হল দুজনের। শুকনো একটা ঢোক গলাধকরণ করলাম। আমার থেকে দৃষ্টি সরিয়ে অচেনা যুবকটির দিকে তাকালো এবার ধ্রুব। স্বাভাবিক তবে প্রশ্নাত্মক কণ্ঠে শুধালো, তুই এখানে? ধ্রুবর প্রশ্নে ইশারায় হ্যাঁ বুঝিয়ে আমার দিকে তাকিয়ে লোকটা বলল, ইয়েস, ভুল কক্ষে আসেনি। মনে হয় আপনি ভুল কক্ষে এসে গেছেন। কথা শুনে আমি আর ধ্রুব একে অপরের দিকে তাকালাম। আচমকা ধ্রুব গলা ঝেড়ে বলে উঠে, শুভ, এটা ওরই কক্ষ। ধ্রুবর কথায় শুভ এবার খানিক ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কে ইনি? সাথে সাথে ধ্রুবর স্পষ্ট স্বীকারোক্তি, মিসেস ধ্রুব দেবনাথ। কথাটা কর্ণগোচর হওয়ার পরপরই চোখ বড় বড় তাকল শুভ। তার দৃষ্টি একবার আমার পানে তো একবার ধ্রুবর পানে ছুটতে লাগল। ধ্রুবর চেহারায় কোনো প্রতিক্রিয়া নেই, বরং সে যেন শুভর এমন অবাক হওয়া উপভোগ করতে লাগল। কিছুক্ষণ একবার আমার পানে আরেকবার ধ্রুবর পানে তাকানোর পর বলল, হোয়াট? কিন্তু তুমি তো শশীদিকে বিয়ে করতে চলেছিল। শুভর প্রশ্নে আমার পানে তাকায় ধ্রুব। ওনার তাকানোতে চোখ নামিয়ে নেই আমি। কিন্তু ওনার দৃষ্টি যে আমার থেকে হটেনি তা বেশ টের পাচ্ছিলাম। ধ্রুব এভাবেই আমার পানে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠল, বিয়ে করার কথা ছিল, বিয়ে তো করিনি।
আমার মাথা ঘুরছে। এসব কখন হলো? আমাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করল না। ধ্রুব প্রশ্নের উত্তর না দিয়ে তারা দেখিয়ে বলল, হয়েছে তোর, যা এবার তোর ঘরে গিয়ে রেস্ট কর। শুভ ঠোঁট উল্টে তাকালো তার দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। তারপর তার দৃষ্টি এসে বর্তালো আমার দিকে। আমি চোখ নামিয়ে নিলাম। সে বলল, সরি। এ কক্ষে প্রবেশের আগে অনুমতি নেওয়ার কারণ যে চলে এসেছে সেটা জানা ছিল না। এতটুকু বলে সে কক্ষ ত্যাগ করে সশব্দে। আমি একটু ঘুরে জানালার পানে তাকালাম। হৃৎপিণ্ডের অস্বাভাবিক নিপীড়ন আবারও শুরু হল। হৃদয়ের জ্বালাতনে চোখ বুজলাম। কিন্তু এবার চোখে এই হৃদয়ের নিপীড়নের কারণ ভেসে উঠল। আকাশী রঙের শার্ট পরিহিত যুবক, সুদর্শন যুবক ভেসে উঠল চোখ বুজতেই। হঠাৎ তার গলার স্বর, নির্বাণী, তুমি। চোখ খুলে তাকালাম। শুকনো ঢোক গিলার জন্য সাড়া দিতে বিলম্ব হল। ক্ষণকাল পেরোতেই বলে উঠলাম, জি। এরপর নীরবতা বয়ে গেল কক্ষ জুড়ে। ধ্রুব কিছু না বলে চুপ করে রইলেন। আমি ধৈর্য হারালাম। ঘুরে তার দিকে তাকালাম সহসা। দৃষ্টি সরালেন উনি। একটা শুকনো ঢোক গিলে আমি একটু অভিমানী কণ্ঠে বললাম, যদি কিছু বলার নাই থাকে তবে ডাকাডাকি করবেন না। আমার কণ্ঠে অভিমানের আঁচ পেয়ে মনে মনে উনি যেন প্রসন্ন হলেন। বললেন, রাগ করেছ আমার উপর? আমি তাকালাম উনার দিকে। শার্টের হাতাটা গুটানো কনুইয়ের কাছে, বলিষ্ঠ হাতের অনেকটা ফুটে উঠেছে তাতে। লোকটার মুখে লুকানো এক টুকরো হাসি। আমার দিকে তাকিয়ে আছেন নির্লজ্জের ন্যায়। আমি তার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়ালাম। বললাম, আমি কে রাগ করার? তবে কি অভিমান করেছ? আমি চুপ করে রইলাম। আমার মৌনতা যেন তার সামনে স্বচ্ছ দর্পণের ন্যায় সব বলল। আমি বলে উঠলাম, পরীক্ষা কবে শেষ হলো আপনার? আজকেই। তার কণ্ঠে একটা অস্থিরতা খুঁজে পেলাম। সেটা এবার লুকালেন উনি। ব্যাগ থেকে কিছু একটা বের করতে করতে বললেন, শহর থেকে চিঠি এসেছে তোমার। তোমার দাদা পাঠিয়েছে। আমি এবারও ওনার পানে তাকালাম না। অভিমানে ভরে ছিল আমার হৃদয়। উনি আবার বললেন, আমি কিছু এনেছি তোমার জন্য। একবার এদিকে তো তাকাও, নির্বাণী। আমি রয়েশয় ওনার পানে তাকালাম। উনার হাতের জিনিসটা দেখে চমকিত হলো আমার হৃদয়। ওনার হাতে একজোড়া রূপোর নূপুর। তাতে সূর্য কিরণ পরে চকচক করছে। ধ্রুবর ওষ্ঠকোণে সূক্ষ্ম হাসির রেখা। উনার গাঢ় দৃষ্টি আমার উপর বিদ্যমান। আমি খুশি হয়ে ওনার চোখে তাকালাম। সেই চোখে ছিল চাতকের ন্যায় তৃষ্ণা, যা ধীরে ধীরে মিটাচ্ছেন উনি। কি সমস্যা? আমার দিকে তাকাতে এত সংকোচ? ধ্রুবর কথা শুনে আমি চুপ করে রইলাম। উনি উত্তরের আশায় আমার পানে চেয়ে। ওনাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আমি মাথার ঘোমটাটা একটু টেনে দিলাম। তারপর মৃদুস্বরে বললাম, কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আপনার পরীক্ষা কেমন হলো? আমার কথায় উনার মুখশ্রী গম্ভীর হয়ে এলো। জানালা দিয়ে আসা পবনে হালকা উড়ল ওনার চুল। রেশমি ঝরঝরে চুল উনার। আমি গাঢ় চোখে দেখলাম তা। হঠাৎ নুপুরের ঝুনঝুন আওয়াজে পলক পড়ল আমার। ধ্রুব নুপুরটার দিকে ইশারা করে বললেন, পছন্দ হয়নি? হয়েছে। কিন্তু এসবের কি দরকার ছিল? মৃদু আওয়াজে বলে উঠলাম আমি। হঠাৎ অনুভব করলাম একটু আগে শুভ নামের লোকটার সাথে কথা বলার ধরন আর এখন ধ্রুবর সাথে আমার কথা বলার ধরন সম্পূর্ণ আলাদা। শুভর সামনে আমি মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম না। কিন্তু ধ্রুব, উনি কাছাকাছি থাকলে নিজেকে প্রচণ্ড নিরাপদ মনে হয়। যেন কোনো অপশব্দ, অপমান আমাকে ছুঁতেও পারবে না। নিজের ভাবনা থেকে বেরিয়ে আমি ওনার পানে চাইলাম। দেখলাম ওনার দৃষ্টি আমার উপর বিচরণ করছে।
আমি বিছানার এক প্রান্তে বসে আর উনি অপর প্রান্তে দাঁড়িয়েছিলেন। হঠাৎ ওপাশ থেকে ঘুরে আমার কাছাকাছি এসে দাঁড়ালেন উনি। আচমকা নিচে বসে পড়লেন হাঁটু গেড়ে। আমি বর্বর চোখে তাকালাম। তার চেয়েও আরেকটা আশ্চর্যের কাজ করে বসলেন উনি। আমি বিস্ময়ের সাগরে ডুবলাম। আমার একটা পা নিজের হাঁটুর উপর নিয়েছেন উনি। আমি চমকে দ্রুত পা সরিয়ে নিলাম। আটকে উঠে বললাম, এটা কি করছেন আপনি? পাগল হয়েছেন নাকি? আমার পা স্পর্শ করছেন কেন? এবার ওনার তীক্ষ্ণ দৃষ্টি এসে পড়ল আমার উপর। কালো ভ্রুজুগলে ঘেরা কৃষ্ণকায় গভীর চক্ষু ওনার। আমি ঢোক গিলে উঠলাম। ধ্রুব খানিক শক্ত কণ্ঠে বললেন, তোমার পা স্পর্শ করলে পাপ হবে। আমি উত্তর দিতে পারলাম না। ধ্রুব কিছু না বলে আমার পা পুনরায় ওনার হাঁটুর উপর রাখলেন। আমার বুকের নিপীড়ন পুনরায় আরম্ভ হয়ে গেল। উনি ধীরে ধীরে অতিযত্নে আমার পায়ে নূপুর জোড়া পরিয়ে দিতে দিতে বললেন, এসবের কি দরকার বলছ? আমি তো দেখছি আরও অনেক কিছুর দরকার। আমি ওনার কথার ইঙ্গিত বুঝলাম। ভ্রু কুঁচকে চেয়ে রইলাম। উনি শান্ত চোখ তুলে আমার পানে তাকালেন। হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ। ধ্রুব আওয়াজ দিয়ে বললেন, কে ওখানে? পরিচারিকার আওয়াজ ভেসে আসলো, মা ঠাকুরুন ডেকেছে আপনাকে। আসুন, খাওয়া দাওয়া করবেন দাদাবাবু। আপনি যান, আমি আসছি। পরিচারিকা চলে যাওয়ার শব্দ আসলো। তা বিলীন হয়ে যেতেই আমি ধ্রুবকে জিজ্ঞেস করলাম, আপনার কথা আমার বোধগম্য হল না। ধ্রুব এক পলক আমার দিকে তাকিয়ে বললেন, নাকফুল ব্যতীত কোনো অলংকার দেখছি না তোমার পরনে। তাই বললাম আরও অনেক কিছুর প্রয়োজন। এ বাড়ির সকলেই বড় সাজগোছ করে থাকে। সেক্ষেত্রে তুমি খুব সাধারণভাবে আছো। এত সাজগোছ আমার পছন্দ নয়। আমার কথা শুনে উনি কিছু বললেন না। শান্তস্বরে বললেন, মা ডাকছেন, আমি দেখে আসি। আমি ঘাড় কাত করে ঠিক আছে বুঝালাম। আমার সম্মতি পেয়ে উনি প্রস্থান করলেন। উনি চলে যেতেই আমি পায়ের নূপুরের দিকে নজর দিলাম। ঠোঁট ফুঁড়ে অকৃত্রিম এক হাসির আভা ছড়িয়ে পড়ল ওষ্ঠজুড়ে। বিকালের সোনালি আলো নূপুরের উপর পড়তেই চিকচিক করে উঠল তারা। আমি বাচ্চাদের মতো পা দুটো দুলিয়ে উঠলাম। গোধূলি পেরিয়ে সন্ধ্যালগ্ন আরম্ভ হতেই সবটুকু আলো নিশ্চিহ্ন হয়ে ঘোর আধারে ঢেকে গেল প্রকৃতি। ঘরে ঘর জ্বলে উঠল কৃত্রিম আলো। গ্রামে রাতের বেলা সবথেকে বেশি আলোকিত থাকে জমিদার বাড়ি। জমিদার বাড়ি বলে কথা। সন্ধ্যা হতেই ঠাকুরঘরে সন্ধ্যা পুজো শুরু হয়ে গেল। সন্ধ্যা পুজো করেন ধ্রুবর পা পার্বতী দেবই। আমি সাধারণত এই সময়টায় কক্ষে চুপচাপ বসে থাকি। প্রদীপ, হারিকেনের আলো মিলে প্রায় আলোকিত হয়ে উঠে ধ্রুবর বিশাল কক্ষখানা। তবে বহু প্রদীপের প্রয়োজন হয় এতে। দুটো হারিকেন এই ঘরে। বাড়ির অন্য কক্ষগুলো এতটা বড় বলে মনে হয় না। আজ কি মনে করে সন্ধ্যাবেলায় বসার ঘরে এসে উপস্থিত হলাম আমি। এখন এখানে কেউ নেই। সকলে হয়তো নিজ নিজ কক্ষে অথবা রান্নাঘরে। আমি সদর দরজা পেরিয়ে বাইরে বেরুলাম। বাইরে বেশ অন্ধকার। উঠোনের ডানদিকে মন্দিরে আমার শাশুড়ি পুজো করছেন। আমি চপল পায়ে সেদিকে ছুটলাম। নূপুরের আওয়াজ ছন্দ তুলল তাতে। আমার উদ্দেশ্য ছিল চুপচাপ মন্দিরে গিয়ে ধ্রুবর মার পুজোটা দেখা। বাড়িতে থাকলে সন্ধ্যা পুজোয় মা পাশে বসে থাকতাম আমি। কিন্তু এ বাড়িতে আসার পর সেটা হয়ে ওঠেনি। চুপচাপ উপস্থিত হওয়ার ইচ্ছে থাকলেও আমার পায়ে থাকা নূপুর তা হতে দিলও না। ঝনঝনিয়ে বেজে উঠে আমার অস্তিত্ব বুঝিয়ে দিল। শাশুড়ি মার সাথে ছোট কাকা মশাইয়ের মেয়ে দুজন বসেছিল। আওয়াজে ওরা ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল। আমি ইতস্তত করে উঠলাম। তবে আশ্চর্যজনকভাবে একটু সরে ওরা বসার জায়গা করে দিল আমাকে। 5 মিনিট পরে পুজো শেষ হতেই আমার দিকে ফিরে তাকালেন ধ্রুবর মা। ওনার দৃষ্টি ছিল বেশ স্বাভাবিক। পুজো শেষে আমি বেরিয়ে আসলাম। দোতলায় পৌঁছাতেই একটা ছায়া মূর্তি আচমকা পথ আগলে দাঁড়ালো আমার। থমকে দাঁড়ালাম আমি। আবছা আলোয় তাকাতেই দেখলাম লোকটা শুভ। আমার দিকে ভ্রু কুঁচকে বুকে হাত গুজে তাকিয়ে। সে দেওয়ালে হাত দিতে দিতে আমাকে প্রশ্ন করল, ঘটনা কি বলুন তো বৌদিমণি।
দাদা হঠাৎ তোমাকে বিয়ে করল কেন? তার প্রশ্ন শুনে আমি কোনো উত্তর না দিয়েই শুভকে পাশ কাটিয়ে চলে এলাম। লোকটার কথাবার্তায় কেমন একটা ঠোটকাটা স্বভাবের অস্তিত্ব টের পাওয়া যায়। আমি নিজ কক্ষে পৌঁছাতেই থমকে দাঁড়ালাম। বিছানায় বসে আছেন ধ্রুব। আবছা লালটে আলোয় উনার মাথার চুল চকচকে করছে। পরনে ধুতি আর পাঞ্জাবি। সেই বিয়ে দিনকার মতো সুদর্শন, সুপুরুষ লাগছে উনাকে। নূপুরের আওয়াজ পেয়ে চোখ তুলে তাকান উনি। উনার হাতে একটা মোটা বই। আমি মৃদু পায়ে ভেতরে প্রবেশ করে। আমাকে দেখে উনি প্রশ্ন করেন, কোথায় গিয়েছিলে? আমি একটু চুপ করে থেকে বললাম, মা। মায়ের কাছে। ধ্রুবর মাকে এর আগে মা বলে সম্বোধন করিনি আমি। উনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এ বাড়ির কেউ কি কিছু বলেছে তোমায়? কোনো বাজে কথা শুনিয়েছে? আমি সজোরে মাথা ঝাঁকিয়ে না বোঝালাম। সাথে সাথে আমার মাথায় থাকা ঘোমটা নিচে গেল। হঠাৎ আমি একটা বিষয় অনুভব করলাম, ধ্রুবর সামনে আসলে আমার হৃদয় অস্বাভাবিকভাবে কেঁপে উঠে। হাত পা ঠান্ডা হয়ে পড়ে ক্রমশ। আমি মিয়ে যাই খুব করে। এই আবছা আলোকিত ঘরে কেবল আমি আর উনি ভাবতেই অজানা শিহরণ বয়ে গেল আমার মনে। অথচ সামনে উপবিষ্ট লোকটা স্থির, নীরব। আমি মৃদু পায়ে হেঁটে বিছানার একপাশে বসলাম। আস্তে করে বুকের উপর হাতখানা রাখলাম। হৃৎপিণ্ডটাকে শাসালাম একটু কম জ্বালাতন করতে। কিন্তু তার নিপীড়ন ক্রমাগত বেড়েই চলেছে দেখে আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। এক প্রকার দৌড়ে কক্ষ থেকে বেরোতে বেরোতে বললাম, আমি রাইদির ওখানে যাচ্ছি। উনি বোধহয় বুঝলেন আমার শোচনীয় অবস্থা। আমাকে এভাবে দৌড়ে প্রস্থান করতে দেখে ঠোঁট টিপে হেসে উঠলেন উনি। পরপরই একটা গাঢ় শ্বাস ফেলে বইয়ের পাতায় মনোযোগ দিলেন। তিনতলা থেকে নেমে আমি সোজা রায়ের কক্ষের সামনে এসে দাঁড়ালাম। দরজা একটু চাপানো ছিল। আমি কড়া নেড়ে মৃদুস্বরে অনুমতি চাইলাম, আসব ভেতরে? আরে একই কথা। এ বাড়ির কর্ত্রী আমার কাছে থেকে অনুমতি চেয়ে লজ্জায় ফেলছে কেন? ভেতরে আসো। কথাখানা বলে মিষ্টিসুরে হেসে উঠে রাই। আমি ধীরে ধীরে তার কক্ষে প্রবেশ করি। আমাকে দেখেই রাই মশকরার স্বরে বলে উঠে, স্বামী ঘরে থাকতে তুমি ননদিনীর ঘরে কি করছ? লজ্জা থেকে বাঁচতে এসে পুনরায় লজ্জায় পড়লাম আমি। হঠাৎ আমার পায়ের দিকে খেয়াল করে রাই অভিভূত হয়ে বলে উঠল, ধ্রুব এনেছে এটা। আমি বিস্ময় নিয়ে বললাম, আপনি কি করে জানলেন? মুচকি হেসে রাই বলে উঠল, আজকেই তোমার পতিদেব আগমন আর পায়ে নূপুর। বলতে হবে ধ্রুব তোমাকে খুব ভালোবাসে। আমি গম্ভীর হয়ে গেলাম হঠাৎ। রাই মেঝে বসে প্রদীপের শিখায় কাজল তৈরি করছিল। আমি তার পাশে বসে পড়লাম। একটা দীর্ঘশ্বাস আপনা আপনি নির্গত হল। আমি রায়ের পানে দৃষ্টি নিক্ষেপ করলাম। প্রদীপের শিখায় শুভ্র ত্বক সোনালি মনে হচ্ছে। চোখে গাঢ় কাজল লেপটানো, কানে সোনার ঝুমকো, কপালে ছোট লাল টিপ আর হাতে দুটো বালা। সব মিলিয়ে স্বর্গীয় কোনো দেবীর ন্যায় মনমোহিনী রূপ রায়ের। কিন্তু সুন্দর মন ও রূপের অধিকারী মেয়েটার কপালটা ভীষণ পোড়া। রায়ের থেকে দৃষ্টি সরিয়ে এবার জ্বলন্ত অগ্নিশিখার দিকে দৃষ্টি দিলাম আমি। অক্ষিপ্তের সোনালি, লাল মিশেলের বহ্নিশিখা দৃশ্যমান হল। আমি ধীর স্বরে বলে উঠলাম, ধ্রুব আমাকে ভালোবেসে বিয়ে করেননি, বরং আমার সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করেছেন। অতপর রায়ের হাতখানা থেমে গেল সহসা। অবাক চোখে আমার পানে দৃষ্টি দিল সে। আমি থমথমে মুখশ্রীতে তখনও জ্বলন্ত প্রদীপ পানে তাকিয়ে, চলবে ইনশাআল্লাহ,